হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী আকাশ রহমান। তিনি যেমন ব্যবসায়ী তেমনি মাফিয়া লর্ড। তিনি সৎ পথে থেকে সকলের পাশে থাকতে চান। তার কারণে গরিব দুঃখী মানুষের উপর কেউ অত্যাচার করে না। এমনকি বাংলাদেশের দিকে তাকানোর আগে তাকে একবার হলেও ভাবতে হবে তার আপন বলতে কেউ নাই, তার মিসেস আর তার একমাত্র ছেলে অভ্র রহমান ছাড়া। অভ্র ম্যানশন। আজকে অভ্রর 17তম জন্মদিন। তার কারণে চারিদিকে লাইটিং করা, ফুল দিয়ে সাজানো হয়েছে। একমাত্র ছেলের জন্মদিন বলে কথা। আকাশ রহমান তার মিসেসকে বলল, আয়রা, অভ্র কই? ও কি এখনো রেডি হয়নি? সবাই এখনই চলে আসবে। তোমার ছেলে তো ওরা এত সহজে আসবে না। দেখো এখনো ঘুম থেকে উঠছে কিনা। তোমার জন্য আমার ছেলেটা এমন হয়ে গেছে, ওর খাওয়া দাওয়ার কোনো ঠিক নাই। সব তোমার কারণে। এখন সব দোষ আমার। তোমার ছেলে তোমার আদরে আদরে বাদর হয়ে গেছে। আমার একটা কথাও শোনে না, সবসময় নিজের মন মতো করে। আমার একমাত্র ছেলে বলে কথা, অসাধারণ কিছু তার ভিতরে থাকবেই। গিয়ে দেখে আসি ঘুম থেকে উঠল কিনা। আকাশ রহমান অভ্রর রুমের দিকে এগিয়ে গেলেন। গিয়ে দেখলেন অভ্র ওর রুমে নাই। তখন তিনি দেখলেন বারান্দাতে কেউ আছে। তখন তিনি সেখানে গেলেন আর দেখলেন অভ্র বাহিরের আকাশ দেখছে। আকাশে আজ চাঁদ উঠেছে, যেটা গোলাকার রূপ ধারণ করেছে। তখন অভ্র বলল, ড্যাড, আমি কেন সবার থেকে আলাদা? কেন কেউ আমার সাথে কথা বলে না? আমি নিজে কথা বললে তাও বলে না, আমাকে এড়িয়ে চলে। আমি তো এমন জীবন চাইনি ড্যাড। আমি তো সাধারণ একটা জীবন চেয়েছিলাম। বলে চুপ করে গেল। আজ আকাশ রহমান অবাক, কারণ তার ছেলে কোনোদিন এমন কিছু বলেনি। আজ কেন বা এমন কথা বলল, তার উত্তর তার কাছে নাই। তখন তিনি বললেন, বাবা, তুমি তো জানো আমি যেমন এক হাতে কত বন্ধু করেছি, কিন্তু আরেক হাতে অনেক শত্রু করেছি। তুমি তো আমাদের একমাত্র ছেলে। তোমার কিছু হলে আমরা কিভাবে থাকবো বলতে পারো? ড্যাড, কথাটা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তোমার যদি কিছু হয়ে যায় আমি কিভাবে থাকবো বলতে পারো? তোমরা ছাড়া আমার কেউ নাই। কেন ড্যাড? কেন? কেন তুমি আমার জন্য এসব ছাড়তে পারো না? কেন তুমি বুঝতে চাও না যে তুমি আর মম ছাড়া আমার কেউ নাই? যদি তুমি ছাড়তে না পারো আমাকে মেরে ফেলে দাও। আমি পারবো না তোমাদের হারাতে। আকাশ রহমানের কাছে এর কোনো উত্তর নাই। কি বা উত্তর দিবেন তিনি? তিনি বুঝতে পারেন যে অভ্র চায় না তিনি এসবের সাথে থাকুক। তার চোখে আজ পানি। শুধু একটা কথা বলেন, নিচে আসো বাবা, সবাই চলে আসবে। বলে তিনি কাঁদতে কাঁদতে চলে গেলেন। তখন মিসেস আয়রা জিজ্ঞেস করলেন, কি হলো তোমার? এত হাসি খুশি ছিলে, এখন করো কাছো কেন? আজ আমার হাসি খুশি আমাকে কি বললো জানো? বলল, কেন তুমি আমার জন্য এসব ছাড়তে পারো না? কেন এসব ছেড়ে কি আমরা ভালো থাকতে পারি না? আমি কোনো উত্তর দিতে পারিনি ওকে। দেখো, কোনোদিন তোমার কোনো ডিসিশন আমি কথা বলিনি, কিন্তু আজ অভ্র যা বলেছে তা ভুল কিছু বলেনি। তুমি তো জানো তোমাকে ও সব থেকে বেশি ভালোবাসে। ও ছোট থেকে এমন, আর ওর তো এখন বয়স হয়েছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে। এখন তুমি ভেবে দেখো কি করবে। তুমি পুরোটা তোমার উপর নির্ভর করছে। আকাশ রহমান ভাবতে লাগলেন কি করবেন। একদিকে তার দল, আরেকদিকে তার ছেলে। সে যে একটাও ছাড়া বাঁচবে না, কিন্তু তাকে যে কোনো একটা বেছে নিতে হবে। তিনি এসব ভাবছিলেন, তখন অস্ত্র হাতে একজন দল তার দলবল নিয়ে আকাশ রহমানের মাথায় বন্দুক ধরে আর বলে, আকাশ রহমান, তোমাকে এবার কে বাঁচাবে বলো? আমি এতদিন এই দিনটার অপেক্ষাতে ছিলাম। আজ তো শেষ দিন। তোমার পরিবারের সবাইকে শেষ করো। মিসেস আয়রা কিচেনে রান্না করছেন। হঠাৎ মানুষ জনের আওয়াজ পেয়ে বাহিরে আসলেন আর দেখলেন যে একজন আগন্তুক অস্ত্র হাতে তার দলবল নিয়ে দাঁড়িয়ে আছে। তখন তিনি বললেন, এই কে আপনারা? আর ওনার মাথায় বন্দুক ধরেছেন কেন? কোন সাহসে?
আরে সাহস, সেটা আমার একটু বেশিই আছে। এই ধর ওকে। তুই কাজটা ঠিক করিসনি আবির, তোকে এর জন্য পস্তাতে হবে। অনেক পস্তাবি তুই, আর ভাবতে থাকবি কেন করলি এটা। সেটা দেখা যাবে। এখন তো তোকে মরতে হবে, কারণ তুই না মরলে তো তোর জায়গা আমি পাবো না, তাই না? এই লোভের কারণে তোকে মরতে হবে। সময় আসবে, আজকে আমি মরবো এটা জানি, তবে খুব জলদি তোর আজরাইল তোর সামনে হাজির হবে। হয়েছে অনেক কথা, ভালো থাকিস ভাই। আজ থেকে তোর জায়গা আমার। বলেই গুলি করে দেয় আকাশ রহমান আর মিসেসকে। এদিকে অভ্র কিছু একটা পড়ার আওয়াজ পেয়ে হলরুমে আসলো। দেখলো কিছু লোক অস্ত্র হাতে বাসা থেকে বের হয়ে যাচ্ছে। ফ্লোরে তার বাবা মা গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। ওর যেন পুরো দুনিয়াটাই অন্ধকার হয়ে গেছে। ওর বাবা মা রক্তাক্ত হয়ে পড়ে আছে তার সামনে। অভ্র ধপ করে বসে পড়ল আর কাঁদতে শুরু করলো। বাসা পুরোটা অন্ধকার, হয়তো এজন্য অভ্র বেঁচে গেল। অভ্র তার বাবা মাকে ডাকছে, কিন্তু তারা তো আর নাই যে তার কথা বলবে। অভ্র কাঁদতে লাগলো আর বলতে লাগলো, মম, ড্যাড, ওঠো প্লিজ। দেখো, এমন মজা করো না আমার সাথে। দয়া করে ওঠো ড্যাড। তুমি না বলতে তুমি আমাকে অনেক ভালোবাসো, তাহলে কেন এখন আমাকে রেখে চলে যাচ্ছ মম? তুমি আমাকে খাইয়ে না দিলে আমি তো খেতে পারি না। এখন আমাকে কে খাইয়ে দিবে মম? প্লিজ ওঠো। হয়তো তারাও তাদের সন্তানকে এভাবে কাঁদতে দেখে, তারাও হয়তো কাঁদছে, কিন্তু এখন তো আর তারা ফিরবে না। তারপর এতক্ষণ কথাগুলো ভাবছিল অভ্র রহমান। এখন সে আর আগের মতো নাই। আজ সে দুবাইতে রাজ করে। তাকে সবাই এক নামে ডেঞ্জারাস মাফিয়া কিং অভ্র রহমান দুবাই। বাংলাদেশ, কানাডা, প্যারিস দেশগুলোতে অভ্র রাজ করে, যেখানে ওর কথাই শেষ কথা। সবাই এক নামে চিনে। সেদিন তার বাবাকে দেওয়া কথা রাখতে আজ সে মাফিয়া কিং হয়েছে। পড়াশোনা শেষ করে তৈরি করে নিজের দল, নাম দেয় দ্য ডেইলি ব্ল্যাক কোবরা। ধীরে কঠোর পরিশ্রমে নিজেকে তৈরি করে হয়ে ওঠে ভয়ানক একজন। ওকে সবাই ভয় পেতে শুরু করে। অভ্র দুবাইতে নিজের ব্যস্ত করে নেয়। এখন তার আপন বলতে আদিল ছাড়া কেউ নাই। এখন কথা হলো আদিল কে আর কে আবির, যে অভ্রর বাবা মাকে মেরে ফেলেছিল। আর কি ওয়াদা অভ্র তার বাবাকে দিয়েছিল, যার কারণে আজ সে মাফিয়া হয়ে উঠল। এটা জানতে হলে আগে অতীত ঘুরে আসতে হবে। তাহলে চলেন জেনে আসা যাক। অভ্র কাঁদতে কাঁদতে দেখলো যে তার বাবা ওকে ডাকছে। তখন সে তার বাবার কাছে গেল আর তার মাথা কোলে নিয়ে বলতে লাগলো, ড্যাড, কথা বলো। কে এমন করলো? তার নামটা একবার বলো। তাকে আমি নিজের হাতে মারবো, আর এমন মৃত্যু দিব যে ওর মৃত্যু দেখে খারাপরা ভালোর পথে চলবে। বাবা বাবা বাবা, তুই ওর সাথে পারবি না। ও এখন ও অনেক পাওয়ারফুল। তোর জন্য আমি কিছুই করতে পারলাম না। বাবা, আমাকে ক্ষমা করে দিস। দোয়া করি তুই সাবধানে থাকবি। আর আমার লোকারে একটা ঠিকানা আছে, আর একটা চাবি আছে, আর একটা ডায়েরি আছে। ওটা তোর জন্য রেখে গেলাম। তোকে পাওয়ারফুল হতে হবে, আর আমাদের মৃত্যুর বদলা নিতে হবে, শেষ করতে হবে তোকে সমাজ থেকে। এসব আবর্জনা কথা দে আমাকে, তুই আমার কথা রাখবি। হ্যাঁ ড্যাড, তোমার কথা আমি রাখবো। যেভাবেই হোক তোমার স্বপ্ন আমি পূরণ করব। আবির হলো নাইট গ্যাং লিডার। সে নারী পাচার থেকে শুরু করে সব রকমের খারাপ কাজে জড়িত ছিল। সে বাংলাদেশের মাফিয়া লর্ড হতে চাইতো। আজ তার স্বপ্ন পূরণ হলো। এদিকে আকাশ রহমানের কাছে লোক আকরাম বাসের ভিতরে এসে দেখেন যে আকাশ রহমান আর মিসেস আয়রা ফ্লোরে পড়ে আছে, আর অভ্র পাশে বসে থেকে কাঁদছে। তার চোখেও পানি, কারণ এই একটা মানুষ যে তার খারাপ সময় তার পাশে ছিল, আর আজ সেই মানুষটাকে সে বাঁচাতে পারল না। তখন অভ্র দেখল আকরাম দাঁড়িয়ে আছে। দৌড়ে গিয়ে আকরামকে জড়িয়ে ধরল আর বলল, কাকা দেখো না, মম ড্যাড কথা বলছে না। আমার সাথে ওনাদের উঠতে বলো না কাকা। আকরামের মনে যেন মোচড় দিয়ে উঠল। ওর একটা ছেলে আছে আদিল, সেও মাহারা সন্তান। আদিলকে জন্ম দিতে গিয়ে তিনি মারা গেছেন। সে ভাবছে আমার ছেলের জন্য তো আমি আছি,
কিন্তু অভ্র সে তো আজ একা হয়ে গেল। তারপর সে বলল, বাবা, তুই মন খারাপ করিস না। আমি আছি, তোর ভাই আদিল আছে। তুই আমাদের সাথে থাকবি। তোর ভেঙে পড়লে চলবে বল? তোকে তো স্যারের স্বপ্ন পূরণ করতে হবে। আল্লাহ তাদের নিয়ে গেছেন, আমাদের দোয়া করতে হবে তারা যেন ভালো থাকেন। তারপর অভ্র তার বাবা মাকে মাটি দিয়ে তাদের কবরের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। মম, ড্যাড, তোমাদের ছুঁয়ে কথা দিলাম, ওই জানোয়ার পৃথিবীর যেখানেই থাকুক না কেন ওকে খুঁজে বের করে নিজের হাতেই শেষ করব। আর আকরাম অভ্রকে নিয়ে ওনার বাসায় নিয়ে গেল। ওনার বাসাটাও ছোট একটা রাজপ্রাসাদ বলা যায়। তখন একটা ছেলে আকরামকে বলল, বাবা তুমি আসছো? তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। ছেলেটা এতক্ষণ পর দেখলো তার বাবার পাশে তার বয়সী একটা ছেলে দাঁড়িয়ে আছে। তখন বলল, বাবা এ কি? আদিল, এ হলো আকাশ স্যারের ছেলে। আজ থেকে আমাদের সাথে থাকবে। ও তুমি তাহলে অব্র ভাইয়া। বাবার কাছে তোমার অনেক কথা শুনেছিলাম। বলে অভ্রকে জড়িয়ে ধরল। অভ্রর মনে হলো সে আরেকটা পরিবার পেয়ে গেছে। তারপর থেকে শুরু হয় ওদের জীবনের লড়াই। বর্তমানে কেউ গেট নক করে, তখন অভ্র ভিতরে আসার অনুমতি দেয়। তখন একটা সুদর্শন ছেলে ভিতরে আসে আর রুমে কাউকে না পেয়ে বারান্দার দিকে যায়। তখন অভ্র বলে, আদিল, ওর কোনো খবর পেয়েছিস? না ভাই পাইনি। ও কোথায় আছে কেউ জানে না, আর জানলেও বলবে না। এই কথা শুনে যেন অভ্রর শরীরে আগুন জ্বলে উঠল। তখন সে পিছনে ফিরে আদিল দেখে অভ্রর চোখ রক্তের মতো লাল হয়ে আছে আর আদিল ভয়ে মাথা নিচু করে থাকে। তখন অভ্র বলে, আদিল, আমি না শুনতে চাই না। ওকে আমার চাই, যে কোনো মূল্যে ওকে চাই। দরকার পড়লে যে আমার সামনে আসবে তাকেই মেরে দেব, তাও ওকে আমার চাই, মানে চাই। গার্ডদের এক জায়গায় হতে বলো, কথা আছে। বের হয়ে যায় রুম থেকে। আর আদিল ভাবে, আজ আবার কার যে জীবন যাবে, কাকে যে মরতে হবে। এভাবে চলতে থাকলে সব শেষ হয়ে যাবে। আদিল আর অভ্র সমবয়সী হলেও ওকে আদিল জমের মতো ভয় পায়। এদিকে অভ্র চলে আসে তার কোবরার রুমে। সামনে তখন দুজন গার্ড রুমে দরজা খুলে দেয় আর ভিতরে গিয়ে দেখে চার কানাচে একটা ছোট্ট জায়গাতে পেঁচিয়ে শুয়ে আছে 4 ফুটের কুচকুচে কালো ব্ল্যাক কোবরা। অভ্রকে দেখে সে তার ফনা তুলে উঠে পড়ে আর ঘন ঘন তার সরু জিভ বের করতে থাকে। অভ্র বুঝে যায় কি করতে হবে। এক একে 5টা মুরগির বাচ্চা তুলে কোবরার সামনে দিয়ে দেয় আর কোবরাও যেন এটার অপেক্ষাতেই ছিল। এক একে 5টা বাচ্চা গিলে ফেলে। কোবরার খাওয়া শেষ হলে অভ্র হাতটা বাড়িয়ে দেয়। কোবরা হাত পেঁচিয়ে ধরে অভ্রের ঘাড়ে উঠে আসে, ওকে নিয়ে বের হয়ে আসে রুম থেকে। এদিকে আদিল দেখে অভ্র নিচে নামছে আর ওর গলাতে ব্ল্যাক কোবরা পেঁচিয়ে দেখতে যেন আরো ভয়ঙ্কর লাগছে অভ্রকে। অভ্র যেমন দেখতে তার থেকেও বেশি ভয়ঙ্কর তার রাগী 6 ফুটের একটা সুদর্শন যুবক। যখন গার্ডদের সামনে আসে তখন ওরা কাঁপাকাঁপি শুরু করেছে। তারা যেন জমের সামনে দাঁড়িয়ে আছে। আর এইদিকে কোবরা অভ্রর ঘাড়ে ফনা তুলে বসে আছে। এতে সবার যান যায় যায় অবস্থা। তোমরা এত লোক থাকার পরেও কেন আমি ওর খবর পাই না? কি খোঁজ করছো তোমরা? স্যার, আমরা খোঁজ করেছি, কিন্তু কেউ ওর খবর জানে না। চুপ! চিৎকার করে ওঠে। এতে সকলের রুহু যেন কেঁপে গেল। তখন অভ্র বলল, তোরা কোনো কাজের না, সব অকর্মের ঠেকি। তোরা পাবি কিভাবে? তোদের ভিতরে যে একজন দুমুখী সাপ আছে, সে আমার সব কিছু ফাঁস করে দেয়। এখনও নিজে বের হয়ে আসলে ভালো, আর নয়তো আমি বের করলে ধর থেকে মাথা আলাদা হয়ে যাবে। এই কথা শুনে আদিল অবাক, কি বলছি অভ্র এসব? তারপরও সে চুপ করে দেখতে থাকে। আর এদিকে গার্ডরা একজন আরেকজনের মুখের দিকে তাকাতাকি করছে, কিন্তু একজন তত্তর করে ঘেমে চলেছে। তখন অভ্র বলে, সময় শেষ, তুই বের না হয়ে ভুল করলি। তখন অভ্র আদিলের দিকে হাত বাড়িয়ে দেয়। আদিল বুঝে কি করতে হবে। তখন ও চাদরের নিচ থেকে সোনা দিয়ে তৈরি চাইনিজ কোরালটা অভ্রর হাতে দিল। তখন অভ্র বলল, একটা মজার গেম খেলি তোর সাথে। আমার কোবরা তোকে খুঁজে বের করবে। কি কোবরা, পারবি না? শেষের কথাটা কোবরার দিকে তাকিয়ে এতে কোবরা জিভ বের করে বুঝিয়ে দেয় পারবে। তখন অভ্র হাতটা নিচু করে কোবরা নেমে গিয়ে সব গার্ডদের আশেপাশে ঘুরতে থাকে। হঠাৎ করে একজনের সামনে ফনা তুলে শরীর ফুলিয়ে দাঁড়িয়ে থাকে। আর এটা দেখে অভ্র পাগলের মতো হাসতে শুরু করে। আর সেই গার্ডটা তো বুঝে গেল সে এবার শেষ। যখন ও দৌড়াতে যাবে
তার আগে অভ্র দৌড়িকে এক কোপে ঘাট থেকে মাথা আলাদা করে দিল। ওর শরীরে রক্ত মেখে গেছে, চেহারাতে পুরোটা রক্তে ঢেকে গেছে, দেখতে ভয়ঙ্কর লাগছে। তখন বাকি সব গার্ডগুলো হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইছে আর বলছে, কিং, এবারের মতো ক্ষমা করে দেন, আর এমন ভুল হবে না। তোদের থেকে আমার কবরাই বেশি ইমানদার। তোরা হলে সকলে বেঈমান। একটা মানুষ তোদের ভিতরে লুকিয়ে থাকে, আর তোরা জানিস না এবারের মতো ক্ষমা পরের বার ক্ষমা হবে না। তারপর আদিলের সামনে গিয়ে বলে, ভুল করলে তা শুধরে নিতে হয়, সময় আছে, ঠিক কর। এদের পরের বার এদের আগে তোর মাথা আলাদা হবে, আর একে কেটে ডার্ক আর ড্রাগনকে দিয়ে আয়, আজ মজা করে খাবে। জি 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 ভাই। বলে অভ্র উপরে চলে যায়, পিছে পিছে কোবরা। এদিকে পরের দিন সকালে অভ্র অফিসে যাওয়ার জন্য রেডি হইতেছে। তখন আদিল গেটে নক করে অনুমতি পেলে ভিতরে যায়। গিয়ে দেখে অভ্র রেডি হচ্ছে। তখন আদিল বলে, ভাই আজকে চৌধুরী কোম্পানির সাথে মিটিং আছে, তাই একটু তাড়াতাড়ি যেতে হবে। আমি কারোর জন্য তাড়াতাড়ি করতে পারবো না, যা দরকার সে আমার জন্য অপেক্ষা করবে। কিন্তু ভাই এটা অনেক বড় ডিল, আমাদের অনেক লাভ হবে এটাই। আমি লাভ লসের চিন্তা করি না, দরকার পড়লে ছেড়ে দে এই ডিলটা, আর তোকে যে কাজ দিয়েছি সেটা কর, নয়তো তোর ঘাড়ে আর মাথা থাকবে না। জি জি ভাই। অভ্র রুম থেকে বের হয়ে আসে। আজ অভ্র পরেছে ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট, ব্ল্যাক ব্লেজার, ব্ল্যাক শু, ব্ল্যাক সানগ্লাস, চুলগুলো স্প্রাইক করা, একদম কোনো অংশে হিরো চেয়ে কম না। ম্যান ইন ব্ল্যাক। তার বাসার বাহিরে আসলে গার্ডরা গাড়ির দরজা খুলে দেয়। এক একে 11টা গাড়ি অভ্র ম্যানশন থেকে বের হয়। আপন গতিতে চলছে সিরিয়ালি গাড়িগুলো। রাস্তার মানুষজন রাস্তা ফাঁকা করে দিল, কারণ গাড়ি দেখে বুঝে গেল গাড়িটা কার। কারণ গাড়ির সামনে বড় করে লেখা দ্য ডেইলি ব্ল্যাক কোবরা। সবাই জানে এখানে 1 মিনিট দাঁড়িয়ে থাকলে জীবন হারাতে হবে, তাই সবাই দৌড়ে পালাতে লাগলো। আর যারা দৌড়তে পারলো না তারা হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে পড়ল। তখন সেখানে আগমন হলো একটা মেয়ের। সে দেখলো সকলে পালাতে শুরু করেছে, আর কিছু মানুষ হাঁটু ভাঁজ করে বসে আছে। তখন সে আশেপাশের সকলকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু জানের ভয়ে কেউ কিছু বলছে না। তখন একটা মেয়ে তাকে টেনে নিয়ে একটা দোকানের ভিতর চলে গেল। যখন গাড়িগুলো গেল তখন বের হয়ে আসলো আর বলল, তুমি কি পাগল নাকি? এলাকাতে নতুন? আমি পাগলও না আবার নতুনও না। আর এরা সবাই এভাবে পালাচ্ছিল কেন? আর বাকিরা এমন হাঁটু গেড়ে বসে পড়লো, এর মানে কি? রাস্তা দিয়ে যার গাড়ি গেল, জানো গাড়িগুলো কার, তার পাওয়ার কি সে গিয়ে জানো না, আর জানলে এখানে দাঁড়িয়ে থাকতে না। কে সে যার জন্য আপনারা এত ভয় পান? কে সে, বাঘ না ভাল্লুক যাকে দেখে ভয় পেতে হবে? সে বাঘও না ভাল্লুকও না, সে হলো আজরাইল। তার একটা পরিচয় হলো সে বাংলাদেশের সবচেয়ে ইয়াং বিজনেসম্যান, বাংলাদেশের নাম্বার 1 কোম্পানির মালিক, দ্য ডেডলি ব্ল্যাক কোরবা গ্রুপের চেয়ারম্যান। আর তার একটা পরিচয় হলো দ্য ডেঞ্জারাস মাফিয়া কিং অভ্র রহমান। এখন বুঝতে পারছো কেন সবাই পালিয়ে যায়। তবে উনি আজ অবধি কোনো নিরীহ মানুষকে মারেনি, তাই ওনাকে ভয় পেলেও সবাই ভালোবাসে, অনেক সম্মান করে। যা হোক, তোমার নাম কি? আর তোমাকে তো আগে দেখিনি। আমার নাম তানিয়া চৌধুরী, তরিকুল চৌধুরীর একমাত্র মেয়ে। আসলে আমি অন্য ভার্সিটিতে পড়তাম, কিন্তু ওখানে কিছু সমস্যার কারণে এখানকার একটা ভার্সিটিতে ভর্তি হয়েছি। কোন ভার্সিটিতে? ভার্সিটিতে, ডিপার্টমেন্টে। আমিও সেম। তাহলে তুমি আমার ক্লাসমেট, তাহলে আজ থেকে আমরা বন্ধু। ঠিক আছে, চলো এখন যাওয়া যাক, দেরি হয়ে গেছে এমনিতে। চলো। আর আমার পরিচয়টা দিই, আমি তুলি, পাশে আমার বাসা, বাবা সরকারি চাকরিজীবী। অনেক খুশি হলাম তোমার সাথে পরিচয় হয়ে। নতুন জায়গাতে কাউকে তো পেলাম। এখন থেকে তুমি, শুধু তুই, ঠিক আছে? ওকে, চলো। এইদিকে গাড়িগুলো এসে থামে দ্য ডেইলি ব্ল্যাক কোবরা বিশাল ভবনের সামনে। এক একে বডিগার্ডরা বের হয়ে গাড়ির দরজা খুলে দিলে অভ্র বের হয়ে আসে, ফুল অ্যাটিটিউড লুক নিয়ে। এদিকে মিডিয়ারা ভিড় করেছে, কিন্তু এতে অভ্রের কোনো যায় আসে না। তখন পাশ থেকে একজন মিডিয়া লোক বলে উঠল, মা বাবা হয়তো ভালো শিক্ষা দেয়নি, কার সাথে কেমন করে কথা বলতে হয় বেয়াদব। সে কথাগুলো ধীরে বলল অভ্রের কানে ঠিকই যায়। ও থেমে যায়, আদিলের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। আদিল বুঝে যায় আবার একজনের লাশ পড়বে। সেও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে চলে যায়।
অভ্র পা বাড়ায় ভিতরে, কারণ আজ মিটিং আছে। তখন অভ্র ওর বডিগার্ড আর বাম হাত রাহুলকে বলে, খোঁজ নাও তরিকুল চৌধুরী এসেছে কিনা। ঠিক আছে স্যার। অভ্র ওর কেবিনের দিকে যেতে থাকে। এদিকে সব স্টাফ দাঁড়িয়ে যায়। অভ্র সামনে তাকিয়ে এগিয়ে যায়, গিয়ে দরজার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভিতরে চলে যায়, গিয়ে নিজের মতো কাজ করতে থাকে। 1 ঘন্টা পর রাহুল কল দিয়ে বলে, স্যার ওনারা সকলে চলে এসেছে। ওকে বলে ফোন কেটে দেয় আর বেরিয়ে পড়ে মিটিংয়ের জন্য। ওখানে যাওয়ার পর সকলে দাঁড়িয়ে যায়। এখানে সকলে বিশিষ্ট বিজনেসম্যান, কিন্তু অভ্র সকলকে ছাড়িয়ে উপরে উঠে গেছে। অভ্র সবাইকে বসতে বলে, নিজেও বসে পড়ে আর তরিকুল চৌধুরীকে বলে, মিস্টার চৌধুরী, আপনি এত কেয়ারলেস কেন? আপনি জানেন যে আমি সব কিছু সময় মতো করতে পছন্দ করি, আর আপনারা পুরো 30 মিনিট লেট। তাই দুঃখের সাথে বলতে হলো, আপনার কোম্পানির সাথে আমি কোনো ডিল করব না। সরি। এমনটা করবেন না, আমার অনেক বড় লস হয়ে যাবে। ব্যাংক থেকে লোন নিয়েছি, শোধ করতে না পারলে লস হয়ে যাবে আমার। সরি, আমার কথাই শেষ কথা, আপনি আসতে পারেন। তরিকুল চৌধুরী অভ্রর পা চেপে ধরে আর বলে, স্যার শেষ একটা সুযোগ দিন, এমন ভুল আর হবে না। তখন আদিল রুমে আসে আর বলে, ভাই কাজ হয়ে গেছে। অভ্র উঠে এগিয়ে যায় আর দাঁড়িয়ে পিছনে ঘুরে বলে, আপনি আমার বাবার বয়সী, আপনাকে নিচু হয়ে কথা বলা মানায় না। আর আপনি আমার পা ধরলেন, সেটা ভালো লাগে না। আপনাকে শেষ একটা সুযোগ দিলাম, কাজে লাগান, নয়তো আর সুযোগ দেওয়া হবে না। বলে চলে যায়। আর তরিকুল চৌধুরীর চোখে পানি চিকচিক করছে। সে যেমনটা ভাবতো অভ্র তার থেকেও শতগুণ ভালো। তারপর সে উঠে অফিসে চলে যায়। এদিকে তানিয়া তুলি যখন ভার্সিটিতে ঢুকবে, তখন কিছু বখাটে এসে ওদের ঘিরে ধরে আর বলে, সুন্দরী কই যাও, আমাদের তো একটু সময় তো দাও। আপনারা কে আর আমাদের এভাবে সামনে দাঁড়ালেন কেন? আমাদের ক্লাস আছে, যেতে দিন। ভাইয়া ও আজকে নতুন, তাই আপনাদের চিনতে পারিনি। এবারের মতো ক্ষমা করে দেন, আর এমন ভুল হবে না। চুপ, আজ ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। চলো সুন্দরী, রুমে যাই। যখনই হাত ধরতে যাবে তখনই একটা লোক দৌড় দিয়ে ভিতরে আসে আর দৌড় দিয়ে চলে যায় মাঠের দিকে। তখন 11টা গাড়ি আসে ভার্সিটিতে। সবগুলো গাড়িতে লেখা আছে দ্য ডেইলি ব্ল্যাক কোবরা গ্রুপ। এটা দেখে বখাটেগুলো চেহারাতে ভয় ফুটে উঠেছে। তখন ওদের দিকে তাকিয়ে একটা মেয়ে বলল, কিরে, কি হলো? এখন দম বের হয়ে গেল? দেখ, আজরাইল হাজির। এবার কি করবি তোরা? অনেক বিরক্ত করেছিস আমাদের, আজ বিচার হবেই। ভার্সিটির সকলের চেহারাতে ভয়ে। তারা সকলে দ্য ডেইলি ব্ল্যাক কোবরা গ্রুপের ব্যাপারে শুনেছে কম বেশি, সবাই জানে। তখন তারা দেখতে পায় গাড়িগুলো মাঠে গোল হয়ে দাঁড়িয়েছে। এক একে বডিগার্ডরা বের হয়ে গাড়ির দরজা খুলে দেয়। সকলে অবাক। বডিগার্ডরা যদি এত হ্যান্ডসাম হয়, তাহলে ওদের কিং কত হ্যান্ডসাম হবে। সকলেই অপেক্ষা করছে সেই মানুষটাকে দেখার জন্য, যার এত পাওয়ার, এত ভয় ওকে নিয়ে সবার মনে। তখন একটা ছেলে বের হয়ে আসে। মেয়েরা যেন সবাই ফ্রিজড হয়ে গেছে। এত সুদর্শন আর কিউট ছেলে তারা আগে দেখেনি। আর এদিকে তো তানিয়া অবাক নয়নে তাকিয়ে আছে, যেন ওর ঘোর লেগে গেছে। এদিকে অভ্র যখন অফিস থেকে বের হয়, তখন ওর কাছে একটা কল আসে। তারপর হিংস্র একটা হাসি দিয়ে গাড়ি ভার্সিটির দিকে নিয়ে যেতে বলে। অভ্র গাড়ি থেকে বের হয়ে আদিলের দিকে হাত বাড়িয়ে দেয়। আদিল ওর হাতে একটা চাইনিজ কুড়াল দেয়, যেটা পুরাটা সোনা দিয়ে তৈরি, আর রোদে সেটা আরও চকচক করছে। আর এদিকে একটা লোককে মাঠে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। সে আর কেউ না, সকালে অফিসের সামনে যে লোকটা অভ্র বাবা মাকে তুলে কথা বলেছিল। তখন অভ্র বলে, তোর সাহস অনেক বড়, তোর কলিজাটা আমার লাগবে। তোকে কিছু বলবো না, কারণ তুই জানিস তোকে কেন আনা হয়েছে, তাই কিছু বলবো না। ভাই আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে অভ্র এক কোপে মাথা থেকে ধর আলাদা করে দেয়। রক্ত ছিটে সে চেয়ারে মেখে যায়। আর তখন ও চিৎকার করে বলে, তোর উচিত হয়নি আমার মম ড্যাডকে নিয়ে কথা বলা। আদিল, ওকে কেটে কুচি কুচি করে আমার ডার্কার ড্রাগনকে দিয়ে আয়। বলে চাইনিজ কুড়ালটা আদিলের দিকে এগিয়ে দেয়। আর এইদিকে সকলেই ভয়ে থরথর করে কাঁপছে, অনেকে তো জ্ঞান হারিয়ে ফেলেছে। তখন অভ্র রক্তে মাখা চেহারা নিয়ে বখাটেগুলোর দিকে এগিয়ে যায় আর বলে, তোরা মেয়েদের ভোগের বস্তু মনে করিস? মেয়েরা ভোগের বস্তু না, ওদের সম্মান দিতে শেখ। তোদের নামে অনেক রিপোর্ট, সময় আছে, শুধরে যা, নয়তো পরের বার তোদের মাথা আর আমার কুড়াল
বাকিটা বুঝে নে। আর আপনারা আপনাদের মরে যাওয়া উচিত। এখানে একটা মেয়েকে হেনস্থার শিকার হতে হয়, আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। ঘৃণা হওয়া উচিত আপনাদের। তারপর অভ্র তানিয়ার কাছে আসে আর বলে, হেই গার্ল, সাহসী হও, ভীতু না। ছেলেরা তোমাদের থেকে শক্তিশালী না। কেউ অপমান করলে তার প্রতিবাদ করতে শিখো। বি পজিটিভ, কেয়ারফুল। বলে গাড়ি নিয়ে চলে যায় নিজের গন্তব্যে। আর এইদিকে সকলে ভাবছে এ কেমন মানুষ, একজনকে মেরে ফেললো তাকে বলার সুযোগ না দিয়ে, তাও আবার এত নির্মমভাবে, আবার এত ভালো কথাও বলে গেল। আর তানিয়া তো বেহুশ। এ কি বলে গেল? আগে ভয় লাগছিল, কিন্তু এখন ওর মনে কেমন যেন ভালো লাগা কাজ করছে। তাহলে কি তানিয়া অভ্রকে ভালোবেসে ফেল? রাতে আদিল অভ্রর কাছে আসলো আর বলল, ভাই, ইব্রাহিম বাংলাদেশে আসবে আর এখান থেকে সে নাকি বাইরের দেশে নারী পাচার করবে। এতে ওকে সাহায্য করছে আমাদের কো লিডার ডেভিড। অভ্র তার কিং কোবরাকে পাশে নিয়ে বসেছিল আর ওর মাথায় হাত বুলিয়ে বলল, আমার শহরে গিয়ে আমার লোককে হাত করে রাজ করতে চায়। ও কি জানে না যে একটা বনে শুধু একটাই সিংহ থাকে, যে সবার উপর নিজের ক্ষমতা দেখায়। যদি কোনো দিন একই বনে দুইটা সিংহ থাকে, তাহলে বুঝে নিতে হবে লড়াইটা সমানে সমানে হবে। বেচারা শিয়াল যে জানেও না ওর সব কিছু আমি এক চুটকিতেই শেষ করতে পারি। আদিল, জি ভাই, বুঝেছি। কাজ হয়ে যাবে, সন্ধ্যার ভিতরে পেয়ে যাবেন। বুঝলি, কিং আমার নাম। এমন ছোট ছোট যুদ্ধ অনেক ভালো লাগে। আজকে তোর জন্য স্পেশাল কলিজা আসছে, খাবি তো নাকি? অভ্রর কথা হয়তো কিং কোবরা বুঝেছে, তাই নিজের জিহ্বা বের করে বুঝিয়ে দিল। তারপর ওর হাত বেয়ে ঘাড়ে উঠে বসলো। এদিকে চৌধুরীর ম্যানশনে তানিয়া তার বাবার পাশে বসে আছে। তখন তানিয়ার মা রান্নাঘর থেকে বের হয়ে আসলো আর বলল, তোমার মেয়ের ভার্সিটিতে আজ কি হয়েছে সে খোঁজ কি তোমার আছে? সারা দিন তো কাজ আর কাজ, বুড়া তো হয়ে গেছো, এবার তো একটু মেয়েটার দিকে নজর দাও। তিশা, তুমি কিন্তু আমাকে অপমান করছো। আমি বুড়ো হয়ে গেছি? হ্যাঁ, তুমি বুড়ি হয়ে গেছো। আমার জন্য এখনো মেয়েদের লাইন লাগে। তবে রে, বুড়া তোর বুড়া বয়সে ভীমরতি। তানিয়া, আমার ঝাঁটাটা কই রে? বলে দৌড়ানি শুরু। এদিকে তানিয়া তো হাসতে হাসতে শেষ। তখন তানিয়া বলল, বাবা, মা, তোমরা কি শুরু করলে বলো তো? এই বয়সে মারামারি করছো কেন? এদিকে সন্ধ্যায় আদিল আসলো বাসায় আর সাথে একজনকে চোখ বেঁধে নিয়ে আসলো আর অভ্রর সামনে হাঁটু গেড়ে বসিয়ে রাখলো। অভ্র তখন সোফায় বসে ফোন টিপছিল। তখন আদিল বলল, ভাই, এই যে আপনার শিকার হাজির। অভ্র চোখ তুলে তাকালো আর বলল, ওর চোখটা খুলে দে, ও দেখুক ও কার সামনে আছে। আদিল ওর চোখের বাঁধন খুলে দিয়ে ডেভিড দেখে অভ্র ওর সামনে বসে আছে। ও তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করেছে। তখন অভ্র হাতের চাইনিজ কুড়াল নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, কেন করলি আমার সাথে বেইমানি? কেন? কি দেইনি তোকে? কেন নারী পাচার করবি? তোর এত বড় কলিজা হয়ে গেছে যে এখন তুই এসব করবি? ভাই, কথা শেষ করার আগে ধর থেকে মাথা আলাদা হয়ে ফ্লোরে গড়াগড়ি করছে। তখন অভ্র বলে, শালা, নাজায়েজ তো নাজায়েজ হবে। আমার কাছে ভুলের ক্ষমা আছে, সুযোগও আছে, কিন্তু অন্যায় আর অপরাধের কোনো ক্ষমা নাই। আদিল, ওকে কেটে ফেল আর ওর কলিজাটা কিংকে দিয়ে দে। আজকে খাক আমার ছেলেটা। এবার উলফ গ্যাং লিডারের পালা। রাতে অভ্র রেডি হচ্ছে ব্ল্যাক হুডি পরে। তখন আদিল দরজায় নক করে। তখন অভ্র ভেতরে আসার অনুমতি দেয়। তখন আদিল বলে, ভাই, বের হবেন? কিন্তু ভাই, একা বের হওয়াটা কি ঠিক হবে? এমনি তো সবাই অপেক্ষাতে আছে একটা সুযোগের। আমি কারো পরোয়া করি না। যার স্বেচ্ছায় মরার ইচ্ছা হবে সে আসবে। বলেই বেরিয়ে পড়ে। এদিকে চৌধুরী ম্যানশনে তরিকুল চৌধুরী বসে কাজ করছে। তখন মিসেস তিশা চৌধুরী এসে বলল, কি তো কাজ করছো সারাদিন? আর বলো না, এই ডিলটা অনেক ঝামেলা করে পেয়েছি। অব্র শেষ সুযোগ দিয়েছে, এটা হারালে সব শেষ। তুমি এত ভয় পাও কেন ওকে? ভয় কি আর সাধে পাই? ওর যে রাগ জেদ, না জানি কখন কি করে বসে। তখন তানিয়া আসে আর বলে, তুমি আজকাল কাকে আবার ভয় পেতে শুরু করলে? কই, কাউকে না। আচ্ছা বাবা, অভ্র রহমান কে? ওর এত পাওয়ার কই থেকে আসে? বাংলাদেশের ভেতরে সবচেয়ে ইয়াং বিজনেসম্যান, এটাই ওর পাওয়ার।
আর বাকিটা নাইবা শুনলি। তানিয়া চুপ করে যায়, কিছু বলে না। এদিকে অভ্র বসে আছে এক লেকের পাড়ে। তখন পিছ থেকে কেউ একজন বলল, মাফিয়া কিং অভ্র আজ এখানে কি মনে করে? তোমার তো এখানে থাকার কথা না, তাহলে কেন আমি বসে আছো? অভ্র রহমান কোনো কিছুর পরোয়া করে না। কেন শুধু শুধু নিজের মাথা হারানোর জন্য কথা বলছো? আমি ভয় পাই না, সেটা তো জানোই, তাহলে এমন কথা? তখন অন্ধকার থেকে বের হয়ে আসলো একজন অজানা কেউ। তাকে দেখে বোঝা যায় না সে ছেলে নাকি মেয়ে, তবে তার কথা শুনে মনে হয় সে মেয়ে। তখন সে বলে, আর কত অভ্র, আর কত নিজেকে এভাবে কষ্ট দিবে? এবার তো সামনে যেতে হবে। তুমি কি মনে করেছো তোমাকে এমন দেখে আঙ্কেল আন্টি খুব ভালো আছে, তুমি এমন করে ওনাদের আরো কষ্ট দিতেছো? অভ্র নিচে তাকিয়ে আছে, তার চোখে পানি টলমল করছে। তখন অভ্র বলে, আমি কাঁদতে চাই না, কিন্তু যখন মনে হয় আমার কারণে মম ড্যাড আজ নাই, তখন আর কিছু ভালো লাগে না আলিয়া। আমি জানি অভ্র, তুমি তোমার ওপর এত মানুষ আশা করে আছে যে তুমি ওদের পাশে থাকবে, আর সে তুমি বসে থেকেই কাঁদছো। অভ্র কিছু বলল না, কারণ সে জানে আলিয়া ভুল কিছু বলেনি, কেন বা এমন করছে। তারপর সে চোখ মুছে চলে যায় আর ধীরে ধীরে মিলিয়ে যায় অন্ধকারে। এদিকে আলিয়া ভাবে আসলেই চাইটা কি। অভ্র কিছু সময় পর সেও চলে যায়। সকালে অভ্র অফিসে যাওয়ার জন্য বের হয়। তখন আদিল বলে, ভাই আজকে রায় গ্রুপের চেয়ারম্যান সিয়াম রায় আপনাদের সাথে দেখা করতে চাই। অভ্র কিছু না বলে অ্যাটিটিউড লুক নিয়ে অফিসে চলে যায়। চৌধুরী ম্যানশনে তরিকুল চৌধুরী অন্যকে তাড়াহুড়ো করছে। বাবা কই যাবে তুমি, এত তাড়াহুড়া করছো? মিটিং আছে মা, রায় গ্রুপের সাথে আজকে, তাড়াতাড়ি যাওয়া লাগবে। বলেই তরিকুল চৌধুরী অফিসের দিকে চলে যায়। তখন তিশা চৌধুরী তানিয়াকে বলে, তানিয়া, তোর বাবা কই গেল? আর বলো না মা, বাবা পাগল হয়ে গেছে। এই কাজ কাজ আর কাজ কাজ করে আজ মিটিং আছে, তাই জলদি নাকি যাওয়া লাগবে, তাই চলে গেছে। ওনাকে নিয়ে আর পারি না, কাজ কাজ, নিজের শরীরের যত্ন নিতে ভুলে গেছে। এদিকে অফিসে অভ্র নিজের কেবিনে বসেছিল। তখন আদিলকে কল দিল আর বলল, ভাই ওনারা চলে এসেছে। ওকে বলে অভ্র মিটিং রুমের দিকে এগিয়ে গেল। তখন কেবিনে থাকা সকলে দাঁড়িয়ে সকলকে বসতে বলল আর বলল, তা সিয়াম রায়, আপনার হঠাৎ আমার সাথে কি কাজ পড়লো? আপনার তো নিজের এত বড় বিজনেস আছে, তারপরেও কেন? আপনার সাথে একটা ডিল করার জন্য আসলাম। তো বলে ফেলুন, আপনার কোবরার সাথে কি ডিল করতে চান? আপনার কোম্পানিতে যে প্রোডাক্ট তৈরি করেন তার স্যাম্পল আমার কোম্পানিকে সেল করবেন। বিনিময়ে আমি আপনাকে আপনার বলা মূল্য থেকে 5 গুণ বেশি মূল্য দিয়ে কিনব। এখন আপনি কি চান বলেন? ভালোভাবে দিলে ভালো, আর না হলে বুঝতেই পারছেন, আশা করি আপনি একজন ইয়াং জেনারেশনের একজন ফেমাস বিজনেসম্যান। আশা করি আপনাকে খোলামেলা বুঝাতে হবে না। মিস্টার সিয়াম রায়, আপনি একটু বেশি বলেন না। আপনি তো দেখছি বামুন হয়ে চাঁদে হাত দিতেছেন। নিজের সীমার ভিতরে থাকলে ভালো হয়, নাকি অকালে স্বেচ্ছায় জীবন দিতে আসলেন? তবে আপনাকে ক্লিয়ারভাবে একটা কথা বলে দিই, আমার কোম্পানি কখনো আমার তৈরি প্রোডাক্টের স্যাম্পল আগে সেল করেনি, এবং কি আগেও করবে না। আপনারা এখন যা খুশি করে নিতে পারেন, তবে এটুকুই সাবধান করব যে শুধু শুধু দুই পক্ষের লড়াইয়ে যাতে হাজার মানুষের জীবন না যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। অভ্র রহমান, আপনি একটু বেশি বেশি বলে ফেললেন না? কারণ দেখা গেল আপনি হয়তোবা আমার থেকে বেশি জেনারেশন একজন বিজনেসম্যান, কিন্তু আপনি আমার থেকে নিজের উপরে এতটা কনফিডেন্স হলো ভালো, কিন্তু ওভার কনফিডেন্স জিনিসটা খারাপ। আর আমি দেখতে পাচ্ছি যে আপনি নিজের উপর ওভার কনফিডেন্স। আপনাকে বেশি কিছু বলবো না, তবে যেটা আমার লাগবে সেটা আমি বলার পর না পেলে কিভাবে সেটা যে স্বেচ্ছায় আদায় করে নিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি না দিলে কি হবে? আপনার কোম্পানিতে এমন অনেক মানুষই আছে যারা টাকার কাছে নিজের ইমানকে বিক্রি করে দিতে বাধ্য, আর সেখানে এটা তো সাধারণ একটা ছোট স্যাম্পল। যদি নিজের সাম্রাজ্য বজায় রাখতে চান তাহলে আমার সাথে কনফারেন্স করেন, আমি নাকি আরো ভালো ভালো ডিল পাইয়ে দেব। আর যদি না করেন তাহলে দেখা যাবে যে রাজা থাকবে, রাজার সৈন্য থাকবে, কিন্তু রাজার রাজত্ব থাকবে না। সিয়াম, তুই আমাকে হাসালি রে ভাই। তুই কাকে হুমকি দিস?
তুই তো আমার সামনে সামান্য, আমার হাতের ময়লা, ছেড়ে ফেলতে বেশি সময় লাগবে না। আজকের পর যদি তুই আমার কোম্পানির দিকে বা আমার কোনো স্টাফের দিকে চোখ তুলে তাকানোর সাহস করিস, তাহলে তোর ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে। আর আমি সেটা খুব ভালো করেই পারি, সেটা তুই জানিস। সময় থাকতে শুধরে যা, নয়তো আমি শুধরাতে আসলে তোর স্বাস্থ্যের পক্ষে সেটা ক্ষতিকর হয়ে যাবে। আমাকে হাসালি তুই। আমিও দেখব আজকের পর থেকে কিভাবে বাংলাদেশের বুকে বিজনেস করতে পারিস। আজ থেকে তোর বিজনেস সাম্রাজ্যের অস্তিত্ব বিলীন হতে শুরু করবে। চেষ্টা করে দেখতে পারিস, তবে ভুল বোঝার পর আমার কাছে ক্ষমা চাইবি। তখন ক্ষমা পাবি না, কারণ আমার কাছে ভুলের ক্ষমা আছে, কিন্তু অন্যায়ের ক্ষমা নাই। তুই যেটা করছিস সেটা ভুল না, সেটা অন্যায়। আলবিদা দোস্ত। শ্যাম রায় রেগে চলে যায় আর যাওয়ার আগে বলে যায়, দেখে নেব তোকে। বেস্ট অফ লাক দোস্ত। হে হা 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 হা। শ্যাম রায় চলে যাওয়ার পর তরিকুল চৌধুরী বলল, স্যার একবার ভেবে দেখলে ভালো হয় না? কারণ উনি তো পাওয়ারফুল একজন মানুষ, আর যেখানে আমাদের মতো সাধারণ মানুষ বিজনেস করছে সেখানে যদি আমরা ওনার সাথে ঝামেলা করি, একটা সময় দেখা যাবে যে আমাদের বিজনেস করার মতো পজিশন নেই। হয়তোবা উনি আমাদের বিজনেস কেড়ে নেবে, আর নয়তো আমাদের পরিবারের ক্ষতি করবে। দেখলে ভালো হয়। মিস্টার চৌধুরী, আমার কোম্পানিতে লাখের কাছাকাছি স্টাফ আছে। এখন আমি যদি আমার কোম্পানির প্রোডাক্টের স্যাম্পল যদি সেল করি, তাহলে দেখা যাবে যে একটা পর্যায়ে আমার স্টাফগুলো বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমি সেটা কিভাবে সহ্য করব তখন? কারণ আমার এখানে চাকরি করে বলে ওরা ওদের পরিবারকে একটা সুন্দর জীবন দিতে পেরেছে। এখন ওরাই যদি আমার এখানে চাকরি করে যদি চাকরিবিহীন হয়ে ঘুরে বেড়ায়, তখন ওদের পরিবারকে কে চালাবে? আপনি চালাবেন নাকি সিয়ামরাই চালাবে? আপনারা সবসময় টাকার পিছে ছোটাছুটি করি, কিন্তু সাধারণ মানুষ, অসহায় দরিদ্র গরিব মানুষদের কথাটা কেউ একবারও ভাবি না, যে তারা কিভাবে জীবনযাপন করছে। আর আদিল, সিয়াম রায়ের প্রত্যেক মুহূর্তের খবর আমার চাই। আর যদি ও বেশি ঝামেলা করে, তাহলে তো বুঝতেই পারছিস কি করতে হবে। তাই কাজে লেগে পড়। আর আপনারা সকলে নিশ্চিন্তে নিজেদের কাজ করতে থাকেন। আমি আপনাদের পাশে আছি। আমি জীবিত থাকা অবস্থায় আপনাদের পরিবার এবং কি আপনাদের শরীরে টাচ করার সাহস বা ক্ষমতা কেউ দেখাবে না। এদিকে ভার্সিটির তানিয়া আর তার বন্ধুরা কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আড্ডা দিচ্ছিল। তখন তারা দেখলো যে ভার্সিটির গেট দিয়ে 15 থেকে 20টা বাইক আসছে। এগুলো কারা রে? এরা হলো সভাপতির ভাই রাহুল ও তার চেলাপালা। এরা অনেক মেয়ের জীবন শেষ করেছে, অনেক মেয়েদের তুলে নিয়ে গিয়ে বিদেশে পাচার করেছে। এদের কেউ কিছু বলে না? একটা মেয়ে বলেছিল, রিয়া, কিন্তু ওরা ওকেও রেপ করে মেরে ফেলে। আর দেখা অন্য কারণ, ওদের কেউ কিছু করতে পারবে না, আবার আমাদের জীবন কালো আধার হয়ে যাবে। কেউ তো একজন আসবে যে আমাদের এসব থেকে মুক্ত করবে। সেটা কবে রে? আজ যে সহ্য হয় না, এসব আর কত? আল্লাহ চাইলে সে খুব জলদি আসবে। তখন ভার্সিটির গেট দিয়ে একটা ছেলে দৌড়ে গিয়ে রাহুলকে বলে, ভাই ভাই সব শেষ হয়ে গেছে। পারভেজ, কি হয়েছে আর তুই এমন করছিস কেন? ভাই, দ্য ডেভিল ব্ল্যাক কোবরা গ্রুপ আমাদের দলের যাকেই পারছে তাকেই মেরে ফেলছে। কি, কার এত বড় সাহস আমার দলের ছেলেদের মারে? ভাইকে বলতে হবে, তোরা থাক। রাহুল চলে যাওয়ার পর পারভেজ বলে, শালা সবসময় আগে বুঝে, পুরো কথা না শুনে রেগে যায়। আরে ও কুবরা সাধারণ কেউ নয়, ওর সামনে পড়লে বিনা কারণে মাথা যাবে, ওর যাবে, আমার কি? এর সাথে বেশি দিন থাকা যাবে না, বিপদ ঘুরছে কপালে। এদিকে তানিয়া ভাবি কে এই কোবরা যাকে এই পারভেজ নামে ছেলেটা এত ভয় পাচ্ছে। তখন তানিয়া বলে, আচ্ছা, দ্য ডেডলি ব্ল্যাক কোবরা এটা কি তোরা কেউ জানিস? আমি তেমন কিছু জানি না, তবে হালকা পাতলা জানি যে এটা একটা গ্রুপ, আর এটা লিডার সে এতটাই ভয়ঙ্কর যে ওর সামনে যে দাঁড়াবে সে আর পরের বার ভুলেও ওর সামনে যাবে না। ওর ফাইটিং দেখলে তুইও ভয় পেয়ে যাবি। যখন ফাইট করে মনে হয় যে কোনো হিংস্র পশু তার শিকার করেছে, তবে সে তার ভালো মানুষের ক্ষতি করে না, তাই ভয় পাস না। ইস, এমন একটা যদি জামাই থাকতো কতই না ভালো হতো। কবে যে এমন কাউকে পাবো। কেন রে, সিঙ্গেল থাকতে আর ভালো লাগছে না? এবার মিঙ্গেল হতে চাস নাকি? দোয়া করি বাছা,
তুমি জলদি জোড়া হয়ে যাও আর এক ডজন বাবুর মা হও। চুপ হারামজাদি, তুই দোয়া করলে নাকি বাস দিলে হিসাবে তোলা থাকলো, সুদ আসল ফেরত দেব। তোদের মারামারি হলে এবার ক্লাসে যাই। এদিকে অভ্র অফিসে যাওয়ার জন্য রেডি হয়। তখন আদিল রুমে আসার জন্য অনুমতি চায়। অনুমতি দিলে আদিল রুমে এসে বলে, ভাই সিয়ামরাই খুব বাড়াবাড়ি করছে, আমাদের নামে খারাপ কথা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। এতে করে আমাদের বোর্ড মেম্বাররা অনেক সমস্যার মধ্যে পড়ছে। ওনারা আজকে এখনই মিটিং করতে চাই। ওনারা সবাই চলে এসেছে, এখন আমার কাজটা কি? বেচারা, ওকে কত করে বললাম আমার সাথে লাগিস না, মারা পড়বি, তাও শুরু করলো। তোকে যে কাজ দিচ্ছিলাম করেছিস? হ্যাঁ ভাই। তাহলে এবার লড়াই শুরু হবে। ও যখন শুরু করলো শেষটা আমি করব। আমার মতো সিয়াম রায়ের সাথে যে কোম্পানি ডিল করে কাজ করছে তাদের বলে দে ডিল ক্যান্সেল করতে। যদি বেশি বেশি করে বলবি কোবরার অর্ডার তাহলে হবে। আমিও দেখি সিয়াম রায় কত উড়তে পারে। যেখানে বিষাক্ত সাপকে নিজের কাবুতে করেছি, সিয়াম রায় সামান্য মানুষ। ছেলেদের বল টল বাড়াতে যেখানে সিয়াম রায়ের লোক পাবে মেরে ছড়িয়ে দিতে বলবি, আর কেউ কথা বলতে আসলে তাকেও মেরে দিতে বলবি। আমার কথার বাইরে কাজ হলে কারোর ধরে মাথা থাকবে না, আর তোর দেহ থাকবে কিন্তু দেখার জন্য চোখ, শোনার জন্য কান থাকবে না। নিজেকে ঠিকঠাক রাখতে চাইলে কথার মতো কাজ করতে বল। বলে অফিসের জন্য বেরিয়ে আর আদিল তো ঘেমে শেষ, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ও জানে এখন কিছু না করলে ওকে জানে মেরে ফেলবে। এদিকে চৌধুরী ম্যানশন, তরিকুল চৌধুরী সোফাতে বসে টিভি দেখছিল। আজ উনি বাসায় থাকবেন, আজ পরিবারকে সময় দিবেন। তখন তিশা চৌধুরী আসে আর বলে, আজ তুমি বাসায় কেন, অফিসে যাবে না? না, আজকে তোমাকে সময় দিব। তুমি ঠিক আছো তো? শরীর ঠিক আছে তো? কেন আমার কিছু বলার আগেই ফোনে কল আসে। কল রিসিভ করার পর, তোমার দ্বারা কিছু হবে নাকি? মিটিং ডেকেছে, সবাই এসে গেছে, আর তুমি আমাকে এখন বলছো? আমি সব মূর্খের দল রাখছি। রাখ ফোন। তরিকুল চৌধুরী দৌড়িয়ে রুমে গিয়ে রেডি হতে শুরু করে। তিশা চৌধুরী বলে, এই মানুষটাকে বোঝা বড় মুশকিল, কখন কি করে। এখন আবার কি হলো গিয়ে দেখি। উনি রুমে গিয়ে দেখেন তরিকুল চৌধুরী রেডি হয়ে। উনি বললেন, তোমার কি হলো বলো তো? এখনই বললে যাবে না, আবার কই যাও? আর বলো না অব্র, মিটিং ডেকেছে সব বোর্ড মেম্বার নিয়ে। তুমি তো জানো আমি ওই কোম্পানির বোর্ড মেম্বার। সবাই চলে এসেছে। হারামজাদা ম্যানেজার এখন কল দিয়ে বলছে। আরে ধীরে করো, তুমি এমনিতে অসুস্থ, সমস্যা হবে। তুমি চুপ করো, আমার শরীর থেকে মিটিং জরুরি। দেরি হলে অনেক সমস্যা পোহাতে হবে আমাকে। বলে তিনি চলে গেলেন। তখন তিশা চৌধুরী বলে, মানুষটা আর বদলালো না, কেন যে ওকে এত ভয় পায় বুঝি না। বলে তিনি চলে গেলেন। তিনি তো আর জানেন না অভ্র কে, কি ওর পরিচয়, কি করতে পারে। শুধু এগুলো তারাই জানে যারা ওর সাথে থাকে আর ওর সাথে কাজ করে। উনি তো আর জানে না যে অভ্র কতটা ভয়ানক। এক ইশারায় সব কিছু বদলে যেতে পারে। এদিকে অফিসের সবাই মিটিং রুমে বসে, এখনও অভ্র আসেনি। তখন সবাই নিজেদের ভিতর আলোচনা করছে যে কি থেকে কি করা যাবে। কিছুক্ষণ পর অভ্র আসে। সবাই উঠে দাঁড়িয়ে যায়। অভ্র গিয়ে নিজের চেয়ারে বসে পড়ে, সাথে সবাইকে বসতে বলে। তারপর বলে, তা আজ হঠাৎ করে এত জরুরি তলব করা হলো, কারণটা কি? স্যার, আপনি তো জানেন যে সিয়াম রায় কি শুরু করেছে, আমাদের নামে খারাপ কথা বলছে। এতে করে আমাদের শেয়ার যারা কিনছে তারা টাকা ফেরত চাইছে। আমরা বাসা থেকে বের হতে পারছি না, মানুষ দেখলে ছিচি করছে। আমাদের অবস্থা খুব খারাপ স্যার, আমাদের ছেলেমেয়েরা বাসা থেকে বের হতে পারছে না। এবার আপনাকে কিছুই করতে হবে স্যার। স্যার, খালেদ সাহেব ঠিক কথা বলেছে। আমাদের মেয়েরা বাসা থেকে বেরিয়ে গেলে আমরা ভরসা পাই না যে ঠিকভাবে ফিরবে কিনা। সারাদিন টেনশন নিয়ে থাকতে হয়। এবার আপনাকেই কিছু করতে হবে। স্যার স্যার, সিয়াম তো আমাকে সরাসরি হুমকি দিয়েছে, যদি আমি নিজের সব কিছু ওকে না দিলে আর আপনার গোপন সব কিছু ওকে না বললে আমার বউ মেয়েকে নিয়ে যাবে। দয়া করে স্যার আপনি আমাদের বাঁচান। সবাই চুপ, অনেক হয়েছে, আর না। অনেক চুপ করে থাকলাম, আর না। আদিল! অভ্র চিৎকার শুনে সবাই কেঁপে ওঠে। আদিল বাহির থেকে দৌড়ে এসে মাথা নিচু করে বলে, জি ভাই। সিয়াম রায়ের মতো ছেলে পেলে আছে, সবার লাশ আমি দেখতে চাই। সবার কাটা মাথা আমার পায়ের সামনে দেখতে চাই।
আর সিয়াম রায়ের পরিবারের সবাইকে তুলে নিয়ে আসতে বল। ওর সব লোকের লাশ আমি দেখতে চাই। যদি আমার কথা হেরফের হয়, তোর মাথা আর তোর ধরে থাকবে না। আর সিয়াম রায়, ওকে তো আমি আদর করে মারবো। রুমটা একদম থমথমে হয়ে গেছে। সবাই জানে এবার কি হতে চলেছে। এবার একটা রক্তের মিছিল বের হবে। সবাই জানে যে অভ্র দয়ামায়াহীন একজন মানুষ। সে যা বলে তাই করে। তখন অভ্র সবার উদ্দেশ্যে বলে, আপনারা যে যার কাজে ফিরে যান। আমি অভ্র আপনাদের সাথে আছি। আপনারা আপনাদের মতো কাজ করতে শুরু করেন। আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। ভয় পাওয়ার কিছু নেই। আমি দেখে নিব। যদি কেউ বাড়াবাড়ি করে বলে দিবেন আপনারা কবরার লোক। তাও কাজ না হলে আমাকে বলবেন, আমি দেখব। আর আদিল, ওদের পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা কর। আপনারা বিনা টেনশনে কাজ করে যান। বাকিটা আমি দেখে নেব। সবাই টেনশন মুক্ত হয়ে চলে গেল। সবাই জানে অভ্র বেঁচে থাকতে কারো ক্ষমতা নাই ওদের আর ক্ষতি করবে। এদিকে রায় গ্রুপের অফিসে শ্যাম রায় কাজ করতেছিল নিজের কেবিনে। তখন ওনার ম্যানেজার আসলো আর বলল, স্যার, আমি এইমাত্র খবর পেলাম শুভ্র নিজের দলকে অর্ডার দিয়েছে আমাদের সব লোকেদের মেরে ফেলতে। উনি সবার কাটা মাথা চাই। তুমি কার থেকে খবর জানলে? আসলে স্যার, আমি শুভ্রর খুব কাছের একজনকে 50 কোটি টাকা দিয়ে কিনে নিয়েছি। ওই আমাকে সব খবর দেয়। আর এটাও বলেছে আপনার পরিবারের সকলকে তুলে নিয়ে যেতে। আপনাকে নাকি অনেক আদর করে মারবে। তাই নাকি? তুমি তো দেখছি আমার থেকেও পাকা হারামি। যাক, মনটা ভালো হয়ে গেল। বলো কি চাও? তুমি আর অভ্র আমার পরিবারের দিকে হাত বাড়ালে ওর জীবন শেষ। যা হবে আমাদের মাঝে। পরিবার কেন আসবে? এসবের ভিতরে করতে দাও কি করতে চায় ও। আর আমার লোকেদের সকলকে কিছুদিন লুকিয়ে থাকতে বলো। তেমন কিছু না স্যার, যদি বেতনটা বাড়িয়ে দিতেন আর যদি কিছু বকশিস দিতেন বেতনের সাথে একটু ভালো হতো। ওকে দিলাম। আর এই নাও 5 লক্ষ টাকা, এটা তোমার বকশিস। ঠিক আছে, সবাইকে বলে দিতেছি স্যার। শ্যাম রায় একটা ভয়ানক হাসি দেয়। এটার মানে কি সেটা সবার অজানা। কেউ জানে না। হয়তো এবার লড়াইটা সামনে সামনে হবে। এবার দেখার পালা কে কে জিতে এই লড়াইয়ে। ভার্সিটির ক্লাস শেষে আজকের মতো ক্লাস শেষ হলো। চল বাসার দিকে যাওয়া যাক। এখানে থাকা ঠিক না, কখন কি হয়ে যায়। আরে থাম ভিতু, এখন ক্যান্টিনে চল, কিছু খেতে হবে, অনেক ক্ষুধা লেগেছে। তুই হলি পেটু খাদক, সব সময় খাই খাই করা। এছাড়া আর কোনো কাজ আছে তোর? দেখ তুলা, খাওয়া একটা আর্ট, যেটা সবাই পারে না। আমার খাওয়া নিয়ে তোর এত সমস্যা, তুই মনে হয় না খেয়ে থাকিস। দেখ দিয়া, আমাকে তুলা বলবি না, আমার একটা নাম আছে। তাহলে আমাকে খাদক বলবি না, পেটুক বলবি না, আমিও বলবো না। উফ, তোরা কি শুরু করলি বলতো? চল। এদিকে অভ্র বাসি গিয়ে সব ভাঙচুর শুরু করেছে। ওর লোকেদের পাঠিয়েছিল শ্যাম রায় লোকেদের মারতে, কিন্তু ওর লোকেদের লাশ হয়ে ফিরে আসতে হয়েছে। অভ্র বুঝতে পারছে না কি থেকে কি হলো। তখনও আদিলকে ডাকলো আর এক হাতে ওর প্রিয় চাইনিজ কুড়াল আর এক হাতে সোনা দিয়ে তৈরি করা কাটানা নিয়ে বসে পড়লো। আদিল রুমে আসার পর দেখলো অভ্র মাথা নিচু করে এক হাতে চাইনিজ কুড়াল আর এক হাতে কাটানা নিয়ে বসে আছে। ওর মনে ভয় কাজ করতে শুরু করেছে। সিয়ামের লোকেদের মারতে পাঠালাম, এটা ও জানলো কিভাবে? আমার এতগুলো লোক মারা গেল কার জন্য? জানা ভাই। এবার অভ্র নিজের রাগ ঠিক করে রাখতে পারলো না। আদিলের গলায় কাটানা ধরলো আর মাথার উপরে চাইনিজ কুড়াল। তুই হয়তো জানিস না, আমি না শুনতে পছন্দ করি না। তুই ওটাই আমাকে শোনালি। আমি এত কিছু শুনতে চাই না। যে এসবের পেছে আছে তাকে আমি চাই, মানে চাই। নয়তো তোর মাথা আমার চাইনিজ কুড়াল, তোর শরীর আমার কাটানা কেটে পিস পিস করে ফেলবো। সকাল অবধি সময় তোর। কে এসবের পিছে, ওকে আমার চাই। নয়তো সকালে সূর্য দেখতে পারবি না। এটা আমার লাস্ট আর ফাইনাল ওয়ার্নিং। যা, বের হয়ে যা। আদিল আর দাঁড়িয়ে থাকতে পারলো না, বের হয়ে গেল। এদিকে অভ্র, সিয়াম, তুই কাজটা ভালো করলি না। বিনা অপরাধে তুই আমার এতগুলো লোককে মারলি। এটার জন্য তোকে পস্তাতে হবে অনেক। তোর জন্ম হলো কেন, এটার জন্য নিজেকে দোষ দিবি তুই। ভুল সময়ে জন্ম নিয়েছিস। তোর বাবা মা তোকে আমার সময় রেখে গেছে, এটাই তোর বড় অপরাধ। মরতে হবে তোকে, মরতে হবেই। বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডরা চমকে গেছে যে আসলে হচ্ছেটা কি, কেন অভ্র এত রেগে আছে।
এখন দেখার পালা সামনে কি হয়। অব্রর কাছে একটা কল আসে। কল রিসিভ করার পর শুধু হাসে আর বলে, হা 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 হা, তাই নাকি? আমিও দেখব কত দূর কি করতে পারে, পানি কত দূর গড়ায়। ও নিজের মতো করতে থাকুক, তুমি নিজের মতো করতে থাকো। ঠিক আছে ঘুঘু, তুমি বারবার খেয়ে যাও ধান, এবার তোমাকে বাঁধিব পরাণ। অব্র বসে আছে বাসার ছাদে। আকাশে গোলাকার চাঁদ উঠেছে, তার আলোতে যেন আজ প্রকৃতি নতুন রূপে সেজেছে। তখন পিছন থেকে কারোর আসার আওয়াজ পেল আর বলল, তুমি এখানে কেন? আলিয়া কাটা খায়ে লবণ দিতে এসেছো? তুমি বুঝে যাও কিভাবে যে আমি এসেছি। এটা আমার কিংডম, এখানে বাহিরের কেউ ঢুকতে পারে না। আমি তো আর এমনি এমনি কোবরা খেতাব পাইনি, তুমি ছাড়া কারো আসার সাহস নেই। এখন বলো কেন এসেছো? আমি শুনলাম তোমার অনেক লোক মারা গেছে, এটা কি সত্যি? বিনা দোষে এতগুলো মানুষ মারা গেল। ওর সমস্যা আমার সাথে আমাকে মারতো, কিন্তু ওদের কেন? ওদের পরিবারের আয়ের উপায়কে মেরে দিল। নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। আমি কি আসলেও ভালো একজন মানুষ হতে পারলাম, নাকি আমিও বাকি সবার মতো? দেখো তুমি অনেক কিছু হারিয়েছো, এটা যেমন ঠিক তেমনি তুমি একজন কিং। কিং যদি এমন করে তার প্রজারা কি করবে বলো? সবাই একটা সময় বলবে আমার জন্য এত কিছু। আমি ভাবছি মাফিয়ার রাজ্য ছেড়ে দিব। এত লাশ আর দেখতে পাচ্ছি না। মম ড্যাড তো চলে গেছে, এখন কাছের মানুষগুলো চলে যাচ্ছে। আমি চাই না আর কারো ক্ষতি হোক আমার জন্য, যাতে আর কারো জীবন না যায়। এটা আমাকে দেখতে হবে। আমি নিজের লাভের জন্য কাউকে মরতে তো দিতে পারি না। দেখো তুমি নিজেও এই পথে এসেছো, থাকা না থাকা পুরোটাই তোমার উপরে। তবে বলবো তোমার কারণে অনেক পরিবার আজ খুশি। আর তুমি কি মনে করছো যে তুমি চলে আসলে সবাই ভালো থাকবে না? এটা ভুল, তুমি সরে যাও, এটাই চাই ওরা। এখন তুমি ভেবে দেখো। বলে আলিয়া চলে গেল। তার বলার মতো কিছু নেই, কারণ ও জানে অব্র যখন ডিসিশন নিয়ে নিয়েছে ওকে বলে আর লাভ নাই। আলিয়া, তুমি যদি বুঝতে তাহলে বলতে না। আমি একদিকে দেখতে গিয়ে আর একটা দিক খারাপ করতে পারবো না। এদিকে আড়ালে কেউ তার কথাগুলো শুনে খুশি হয়। এটা শুনে যে অব্র লাইন ছেড়ে দিবে সে কাউকে কল দেয়। এদিকে চৌধুরী ম্যানশনে তরিকুল চৌধুরী আর তিশা চৌধুরী সোফায় বসে গল্প করছে। তখন তানিয়া আসে আর বলে, বাবা আজকে তোমার কাছে কিছু জানতে চাই, আমাকে বলবে? নয়তো তোমার সাথে কথা নাই। কি এমন কথা? তোমার তো কোনো কথা সহজ হয় না, বলে ফেলো। বাবা এই কোবরাটা কে, যার ভয়ে আমার ভার্সিটির কিছু বখাটে ছেলে কাঁপাকাঁপি শুরু করেছিল? তরিকুল চৌধুরী এবার একটু নড়ে বসলেন। তিনি ভাবতে পারেননি যে তানিয়া এমন কিছু বলবে। তারপর তিনি নিজেকে ঠিক করে বললেন, কোবরার আসল নাম হলো দ্য ডেভিল ব্ল্যাক কোবরা। এটা একটা মাফিয়া গ্রুপ, যার বস অনেক ভয়ানক একজন। উনার সামনে দাঁড়ানো মানে জমদূতের সামনে দাঁড়ানো একই ব্যাপার। উনার কারণে তোমরা মেয়েরা এত নিরাপদে চলতে পারো, বিনা বাধায় সব জায়গায় যেতে পারো। আচ্ছা বুঝলাম, আমি ওনাকে দেখবো বাবা। আর আর একটা কথা, তুমি যে অব্রকে এত ভয় পাও, সে বাবা কে? উনাকে দেখা সম্ভব না। তুমি অন্য কিছু চাও, আমি পূরণ করব, কিন্তু এটা না। আর অব্রকে সেটা তোমার জানার বিষয় না। তুমি পড়তে বসো গিয়ে, এটাই ভালো। বলো না বাবা প্লিজ। তোমাকে একটা কথা বললে বুঝতে পারো না, যাও বলছি। তানিয়া মন খারাপ করে চলে গেল। তখন তিশা চৌধুরী বলল, ও তো বড় হয়ে গেছে, কেন ওকে বকছো? ভালো করে বললেই তো পারো, বলে দিতে ওকে। তোমারও কি মাথা গেছে মেয়ের সাথে থেকে? একটা কথা জানো যে বামন হয়ে চাঁদে হাত দেওয়া ভালো না। আবার বলতে পারো বামন হয়ে চাঁদের খবর নিতে যেও না। তেমনি আমাদেরও উচিত না ওর বিষয়ে জানা। বলে তিনি রুমে চলে যান। এদিকে সিয়াম রায় বারে বসে আছে। তখন সেখানে একটি যুবক আসে আর সিয়াম রায়ের সাথে হাত মিলিয়ে ওনার সাথে বসে। তখন সিয়াম রায় বলে, কি ব্যাপার, আজ তুমি বারে আসলে যে? তুমি তো আসো না, তোমাকে ডেকে আনা যায় না? আপনার জন্য একটা টাটকা খবর এনেছি। তাই নাকি? আজ আমি শুধু ভালো খবর পাচ্ছি বলে ফেলে দেখো। অব্র রহমান মাফিয়া লাইন ছেড়ে দিবে, সে নাকি ভালো হয়ে যাবে। কি তাই নাকি? বাহ বাহ, তুমি মনটা খুশি করে দিলে। আমার আজ যা খাওয়ার খাও, বিল আমি দেব। আর গাড়িতে তোমার জন্য কিছু উপহার দেওয়া থাকবে, এটা তোমার পাওনা।
তুমি জানো না আমাকে কি শোনালে, মনটা খুশি করে দিলে। এবার দেখবো শালা কেমনে কি করে। আপনি খুশি হলেন, এটাই অনেক। আজ উঠি, দেরি হলে আবার ঝামেলা, পরে এক সময় আড্ডা হবে। আরে কিছু খেয়ে যাও। না, এটা তোলা থাকলো, একদিন আমি আপনি মজা করব। ঠিক আছে, কথা দিলাম। আর সাবধানে, ও যেন বুঝতে না পারে যে তুমি আমার লোক। টেনশন করেন না, কেউ জানবে না। ঠিক আছে, দেখা হবে। বলে যুবকটা এগিয়ে গিয়ে তার গাড়িতে একটা ব্যাগ খুলে রেখে দেয়, সেখানে অনেক টাকা। তার মন ভালো হয়ে যায় আর ভাবে সে সৎ থেকে যে টাকা পেত, বেইমানি করে তার থেকে বেশি টাকা পাচ্ছে। সে বেরিয়ে পড়ে নিজের গন্তব্যে। এদিকে সকালে ভার্সিটিতে রাহুল ভাই ও রাশেদ আর কিছু ছেলেপেলে মিলে মেয়েদের টিচ করতেছে। তখন তানিয়া তুলি আর দিয়ে আসে। তখন আবার শুরু করেছে মেয়েদের সম্মান নিয়ে খেলা। এদের বাসায় কি মা বোন নেই? এরা এমন কেন করে? চল এখান থেকে, এরা মানুষ না, জানোয়ার। এরা কোনো দিন ভালো হবে না। ওরা যখন ওদের পাশ কাটিয়ে আসতে যাবে তখন রাশেদ ডাকে আর বলে, আরে জানুরা কই যাও? আমাদের একটু মজা দিয়ে যাও না। শালা তোরা মানুষ না জানোয়ার? মেয়েদের সাথে কেমন ব্যবহার করতে হয় জানিস না নাকি? বাবা মা শেখায়নি? আরে সোনামণি, রাগো কেন? চলো রুমে যাওয়া যাক, শরীরটা গরম করে আসি। এই কথা শুনে তানিয়া গিয়ে রাহুলকে চর মারে আর বলে, শালা কুকুর, তোদের তো জন্মের ঠিক নাই, তাহলে এমন করতি না। বলে চলে যেতে নিলে রাশেদ বলে, তোর এত দেমাগ কিসের? তোর উপর আমার নজর ছিল, আজকে সেটা মেটাবো। তোর বাবা বিজনেসম্যান হলো তো কি হলো, ও আমার কিছু করতে পারবে না। কে আছিস? মামুনিকে নিয়ে আয় তো, আজ মজা করব। তখন একটা ছেলে তানিয়াকে ধরে আনতে গেল। যেমনি হাতটা ধরবে অমনি একটা চাইনিজ কোড়াল এসে ছেলেটার গলাতে লাগে আর ওর শরীর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। সবাই চমকে ওঠে যে কি থেকে কি হয়ে গেল। তানিয়া তো শকের ভিতর চলে গেছে। এদিকে রাশেদ রাহুল ওরা তো ভাবছে কার এত বড় সাহস ওর লোকেদের মারে। তখন কিছু বলতে যাবে, দেখতে পায় গেটের দিকে তাকিয়ে আছে। সেদিকে তাকিয়ে দেখতে পেল একটা ছেলে দাঁড়িয়ে আছে, শরীর কালো কাপড়ে মোড়ানো, মাথায় হুডি দেওয়া, মুখে কালো মাস্ক, শুধু দুইটা চোখ দেখা যাচ্ছে। হাতে সোনা দিয়ে তৈরি কাটানা নিয়ে দাঁড়িয়ে আছে। তখন দিয়ার মুখ দিয়ে একটু জোরে বের হয়, কোবরা। সবাই দিয়ার কথা শুনে ভয় পেয়ে যায়। কম বেশি সবাই জানে কোবরা কে আর কি করতে পারে। সবার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তখন ছেলেটা এক পা করে এগিয়ে আসে। সামনে যারা ছিল সবাই সাইড দিয়ে দিল। ছেলেটা ঠিক তানিয়ার সামনে এসে দাঁড়ালো আর ওর গালে হাত দিয়ে বলল, তুমি ভয় পেও না কলিজা, তুমি না কোবরা কুইন, ভয় তোমাকে মানায় না। বলে তানিয়ার কপালে কিস করে তানিয়া যেন ঘোরের ভেতরে চলে গেছে। কি করবে না করবে সব ভুলে গেছে, শুধু যুবকটার চোখের দিকে তাকিয়ে আছে। ওর হার্টবিট যেন 100 গুণ বেড়ে গিয়েছে। তখন যুবকটা রাশেদ রাহুলদের দিকে তাকালো আর বলল, তোরা অনেক বড় ভুল করে ফেলেছিস। তোদের সাহস দেখে আমি অবাক। যেখানে সবাই জানে কোবরার সামনে পড়া আর আজরাইলের সামনে পড়া একই কথা, তাও তোরা আমার কুইনের দিকে তাকিয়েছিস, ওর দিকে হাত বাড়িয়েছিস। হা 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 হা, তোদের মৃত্যু হবে অনেক ভয়ানক। বলে এক হাতে চাইনিজ কোরাল আর এক হাতে কাটানা নিয়ে দাঁড়িয়ে পড়লো। ওর হাসিতে যেন চারপাশ কেঁপে উঠল। তানিয়া তো বেহুশ হওয়ার মতো হয়ে আছে, বাকি তো সবে ভয়ে গুটিসুটি মেরে আছে। এদিকে সব স্যার ম্যাডাম চলে এসেছে দেখার জন্য। তখন যুবকটা বলে, রাশেদ, তোর না অনেক পাওয়ার, আজ দেখি তুই তোর পাওয়ার দিয়ে বাঁচতে পারিস নাকি। দেখি তুই কি করতে পারিস। যদি তোরা তোর মায়ের ভালো ছেলে হয়ে থাকিস, পালাবি না। আমি আছি, তোরাও আছিস। আজ দেখার পালা কে মরে কে বাঁচে। আজ তোদের এমন শিক্ষা দিব যে তোরা ভুলে যাবি যে তোরা কোনোদিন কোনো মেয়েকে জ্বালিয়েছিস। আয় হয়ে যাক। রাশেদ তার ছেলেপেলেদের এগিয়ে যেতে 10 জন এগিয়ে আসে। এটা দেখে যুবকটা হাসে আর বলে, আজ মজা হবে, তোমরা সবাই রেডি হয়ে যাও। ভয়ানক খেলা দেখতে, আজ হবে মৃত্যুর খেলা। হা 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 হা। যুবকটা চোখ বন্ধ করে শুরু করে কোপানো মাত্র 5 সেকেন্ড সব শেষ। যুবকটা একটা সময় চোখ খুলে যায়, দেখে যার এসেছিল কারোর মাথা নাই, কারোর মাথা ছাড়া দেহ পড়ে আছে। অনেক ছাত্রছাত্র বেহুশ হয়ে পড়ে গেছে এমন কোপানো দেখে। স্যার ম্যাডামরা ভাবছে কে এই ছেলে যে এমন ধ্বংসলীলা করছে। এদিকে রাশেদ রাহুল ওদের চোয়াল ঝুলে গেছে, চোখের পলকে কি হয়ে গেল কিছু বুঝতে পারল না।
তখন যুবকটা ওদের দিকে ফিরল, দেখতে পেল যুবকটার চেহারা রক্তে মেখে গেছে, দেখতে ভয়ানক লাগছে। তখন যুবকটা বলে, এই সামান্য পোলাপান নিয়ে কোবরার মোকাবেলা করবি? ধ্বংস নিজে ডেকে আনলি না, তোদের অনেক সুযোগ দিয়েছি। আর না, ওপারে ভালো থাকিস, তোর বাকি সাথীদের জলদি পাঠাবো। বিদায় দোস্ত। বলেই দৌড়ে গিয়ে কোপানো শুরু করে, যে যেদিকে পারছে পালিয়ে যাচ্ছে। কিন্তু কথায় আছে না, শিয়ালের সময় আসলে তাকে শহরের দিকে আসতে হয়, তেমনি আজ সব কিট পড়ে গেছে কোবরার সামনে। রাশেদ রাহুলকে ধরে একসাথে বসায়, তারপর ওদের বলে, তোদের সময় শেষ, ভালো থাকিস। আর জীবনে জন্ম নিলে আমার সময়ে জন্ম নিবি না, জন্ম নিলে বুঝে নিবি বাপ এসে শিক্ষা দিয়ে দিবে। মেয়েদের অনেক জ্বালিয়েছিস, ওদের শরীরে হাত দিয়েছিস খারাপভাবে, আজ তোদের সময় শেষ। রাহু কিছু বলার আগেই এক কোপে দুজনের মাথা শেষ করে তারপর যুবকটা একটা জোরে চিৎকার দেয়। এতে চারিপাশের পাখি জন্তু ভয় পালানো শুরু করে। ওর চেহারায় পুরো রক্ত মেখে আছে, মনে হচ্ছে কোনো হিংস্র জন্তু অনেকদিন পর নিজের শিকার করলো। তাকে দেখতে যেন ভয়ানক লাগছিল। এক হাতে কোড়াল, এক হাতে কাটানা, টপ টপ করে তাজা রক্ত পড়ছিল। তখন সে সবাইকে বলতে লাগলো, ছেলেদের বলছি, তানিয়া আমার কুইন, যে ওর দিকে তাকাবি, ওর দিকে হাত বাড়াবি, তার আগে আজকের ঘটনা মনে করবি। আর ভেবে নিবি হাত বাড়ালে কোবরা আসবে আর সবাইকে কচুকাটা করবে। হ্যাঁ, আমি তার ডেভিল ব্ল্যাক কোবরা কিং। শেষের কথাগুলো একটু জোরেই বলে। সবাই ভয় কাঁপতে শুরু করেছে, আর তারা যেন স্বয়ং আজরাইলকে দেখতে পাচ্ছে। তখন যুবকটা তানের সামনে গেল আর বলল, কলিজা, তোমার ভয়ের কিছু নাই। তোমার কিং তোমার পাশে ছায়ার মতো থাকবে, আর সারা জীবন তোমার পাশে থাকবে। তুমি ভালোভাবে পড়াশোনা করো, তোমার পথ চলার সাথী হয়ে আমি থাকবো। রক্তে মাখা হাত গালে দিয়ে কথা বলছিল। বিষয়টা জঘন্য হলো। তানিয়া যেন ভালো লাগা কাজ করছিল। তারপর তানিয়া কপালে কিস করে হঠাৎ করে যেমন এসেছিল তেমনি হঠাৎ করে চলে গেল, আর যাওয়ার আগে বলে গেল, আমার কুইনকে রেখে গেলাম। যদি শুনি তোরা কেউ কিছু করেছিস, সেদিন কাফনের কাপড় বেঁধে নিয়ে আসবি, কারণ কোবরা কাউকে সময় দেয় না। আর একটা কথা মনে রাখবি সকলে, দ্য কোবরা ডেথ গেম ইজ অন। সকালে অভ্র রুমে ল্যাপটপে বসে কাজ করছে। তখন আদিল রুমে আসে বিনা অনুমতিতে। তখন, আমার রুমে বিনা অনুমতিতে আসার কারণ কি? আমি এটা পছন্দ করি না। এভাবে আসার কারণ কি? সরি ভাই, আমাদের লোকদের কে যেন আবার মেরেছে, গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছে, অনেক লোক মারা গেছে, অনেকের অবস্থা খুব খারাপ। অভ্র ল্যাপটপে কাজ করছিল ঠিকই, কথাগুলো শুনেছে। তারপর হাসতে শুরু করে আর বলে, বুঝলি আদিল, আমি এমনি এমনি কিং খেতাব পাইনি। সব কিছুর হিসাব দিতে হবে। এর পিছে কে আছে এটাও আমি জানি। চুপ আছি কিছু কারণে। এসবের পিছনে কে আছে ভাই? তুই কি মনে করিস আমি কিছু জানি না নাকি? কি ভাবিস নিজেকে যে কিছু করবি আর কেউ জানবে না? তুই যে সিয়ামকে খবর দিয়েছিস, কারণ কি? আমি কি তোকে কম কিছু দিয়েছি? টাকা, ভাই হিসাবে পরিচয় কম কিছু তো দেইনি। তাহলে কেন এমন করলি? তাহলে জেনে নিলি এসবের পিছনে আমি আছি। তবে সমস্যা নাই, তোকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখবো না, তোর উপরে যাওয়ার সময় হয়ে গেছে। তোর মতো মশা মারবে আমাকে? আমাকে মারতে হলে একবারে মেরে ফেল, নয়তো তোকে কেউ বাঁচাতে পারবে না। মারবো মারবো, এত জলদি কি? আগে দেখ তো এ নাকি চিনিস নাকি? তখন রুমে একটা মেয়ে আসে, যাকে দেখে অভ্র নিজেও অবাক। আসলে সে কি সত্যি দেখছে নাকি সবটাই তার স্বপ্ন? তখন অভ্র বলে, তানিয়া, তুমি এসবের পিছু আসছো কেন? এমন করলে তুমি কেন? কেন করলাম মনে পড়ে, একদিন রাতে তুই আর তোর লোকজন মিলে একটা গোডাউনে হামলা করিস, সেখানে একটা ছেলেকে তুই মেরে ফেলিস। জানিস সে কে ছিল? সে আমার ভাই ছিল। তুই ওকে মেরে দিলি কেন? ওকে তো ভালো হওয়ার একটা সুযোগ দিতে পারতি, তাহলে কেন? ও, তুমি তাহলে তামিমের বোন। ও জীবনেও ভালো হতো না, কারণ ওর অপরাধ বেশি হয়ে গেছিল, তাই ওকে মরতে হয়েছে। তুই এমন ডিসিশন নেওয়ার কে? তোকে কে দিয়েছে এমন করার হুকুম? কেউ না। আমার দেশ দিয়েছে। যে আমার দেশের সাথে বেইমানি করবে
তাকে এইভাবে মারবো? ও কত মেয়ের জীবন শেষ করেছে, কত মায়ের কোল খালি করেছে। এটা তো শুধু সামান্য, ওকে আরও যন্ত্রণা দিয়ে মারতাম, কিন্তু একবারেই মেরে দিলাম। তাহলে তুইও মর। বলে অভ্রর বুকে গুলি চালিয়ে দেয়। তখন অভ্র কাউকে ডাকতে গিয়েও পারল না। পারবে কি করে? ওর যে সময় শেষ। তখন আদিল বলল, কেউ আসবে না, সবাইকে আমি কিনে নিয়েছি, কেউ তোকে বাঁচাবে না। বলে সেও 3টা গুলি করে এদিকে অভ্রের চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। যাকে এত ভালোবাসলো সে আজকে তাকে মেরে দিল। আসলে সবাই স্বার্থপর। দেখতে দেখতে অভ্রের চোখ বন্ধ হয়ে যায়। তখন আদিল 2জন গার্ডকে ডাক দেয় আর বলে একে নদীতে ফেলে দিয়ে আসো, কেউ যেন ওর লাশ খুঁজে না পায়। জি স্যার। বলে তারা অভ্রকে নিয়ে চলে যায়। যাক, শেষ পর্যন্ত ওকে মারতে পারলাম। এখানে থাকা ঠিক হবে না, চলো। পথের কাটা শেষ, ব্যায়ামচারী কাছে যেতে হবে, চলো। চলো। এদিকে সারা দেশে ছড়িয়ে পড়ে কার জন্য তার ডেইলি ব্ল্যাক কোবরা টিমের লিডার অভ্র রহমানকে মেরে ফেলেছে। কথাটা আগুনের মতো চারপাশে ছড়িয়ে পড়ল। যারা অভ্রের সাথে সৎভাবে ছিল তারাও ভাবতে পারছে না অভ্র মারা গেছে। তারপর তারা নিজেদের কাজ চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করে। এদিকে আদিল তানিয়া সিয়াম রায়ের বাসায় চলে আসে। তখন সিয়াম রায় মদ খাচ্ছিল। আদিলকে দেখে সিয়াম রায় বলে, কি ব্যাপার আদিল, তুমি এখানে? অভ্রকে মেরে দিয়েছি, শালা বসে গেছিল, আমরা এইসবের পিছনে আছি। বাহ ভাই বাহ, তুই মনটা খুশি করে দিলি। বল কি চাই তোর? আমি যে কাজটা করতে পারলাম না সেটা তুই করলি, বাহ। আমার কিছু লাগবে না, শুধু আপনার কাছে একটি জায়গা দিলেই হবে। পাগল, যা, আজ থেকে তুই আমার খাস লোক। আর মেয়েটাকে, ও তো তারিকুল চৌধুরীর মেয়ে। জি ভাই, শুভ কাজটা ওই করেছে। তাই নাকি? তুমি কি চাও বলো? আমার কিছু লাগবে না, আমি আমার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে পেরেছি, এটাই অনেক। তুমি চাইলে অভ্র গ্রুপ তুমি চালাবা, ফুল সাপোর্ট পাবা আমার। ধন্যবাদ আপনাকে। আজ তাহলে আসি, পরে এক সময় দেখা হবে। ঠিক আছে, আলবিদা। আলবিদা। এদিকে তরিকুল চৌধুরী মাথায় হাত দিয়ে বসে আছে। সে জেনে গেছে তাদের বস নাই। বুঝেন নাই তো? তরিকুল চৌধুরী হলো কোবরা গ্রুপ অফ কোম্পানির লিডার। এজন্য তিনি খবরটা আগে পেয়ে গেছে, আর কে করেছে সেটা উনি জানে। তাহলে গল্পে ফেরা যাক। তরিকুল চৌধুরীকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে তিশা চৌধুরী জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে বলো তো? এভাবে বসে থাকার মানে কি? বস নাই, তাহলে আমি কিভাবে ঠিক থাকি বলো? কার বস? কিসের বস? আমাকে তুমি কোনো কথাই বলো না। তোমার মেয়েকে জিজ্ঞেস করো কে সে। তখনই তানিয়া বাসে আসে আর তরিকুল চৌধুরী বলে, কোথায় গিয়েছিলে তুমি? বাবা, আমি দিয়ার বাসায় গিয়েছিলাম কিছু পড়া জানতে। পড়া জানতে নাকি কাউকে খুন করতে? তানিয়া তার বাবার কথা শুনে অবাক হয়ে যায়। কিছু বুঝলেন না তো? চলেন ঘুরে আসি। তাহলে একদিন রাতে অভ্রের কাছে ওর খবরই কল দেয় আর বলে, বস, মাইনস্টোন গোডাউনে আজকে একটা বড় ডিল হবে। এখানে বিজনেসম্যান তরিকুল চৌধুরীর ছেলে তামিম চৌধুরী এটা ডিল করছে, সাথে অনেক মেয়ে পাচার হবে। তাই? ওকে করুক, আমিও দেখব কিভাবে করে। তুমি নজর রাখো, আমি আসছি। ওকে বস। তারপর অভ্র আদিলকে ডাক দেয় আর বলে, আদিল, লোকদের রেডি হতে বল, একটা মিশনে যাব। কোথায় ভাই? তোকে যেটা বললাম সেটা খা, আটি গুনিস না। এই কথা শুনে আদিল রাগ করে চলে যায়, কিন্তু সেটা প্রকাশ করে না। এদিকে তারা তৈরি হয়ে যায় গোডাউনে। সেখানে গিয়ে দেখতে পায় তার অনেক পরিচিত মুখ। তখন বলে, বাহ, সব শয়তান একসাথে দেখি। সবাই নিজেদের অস্ত্র বের করে। তখনই তামিম বলে, মরার জায়গা পেলি না, আমার কাছে আসলি তবে ভালো হলো। সবাইকে বলতে পারবো কোবরাকে নিজে হাতে মেরেছি, আলাদা একটা মজা। সেটা হয়তো পূরণ হলো না। গার্ডদের ইশারা করে গুলি করার জন্য। এদিকে সবাই গার্ডকে শেষ করে ফেলে, শুধু তামিম ছাড়া। অভ্র তামিমকে বলে, সরি রে, তোকে বাঁচাতে পারলাম না। আগে তুই যা, বাকিদের তোর পরে পাঠাচ্ছি। আমাকে মারবি মার, কিন্তু ভুলে যাস না বাপেরও বাপ আছে, তোকে মারার জন্য কেউ আসবে। আলবিদা। বলে চালিয়ে দেয় গুলি, আর তামিম ওখানেই মারা যায়। এরা কথা তরিকুল চৌধুরী ওনার বাসায় সবাই জেনে যায়। তবে তারা জানতো তাদের ছেলে খারাপ পথে চলেছে, এটা হবে। কিন্তু তানিয়া ওর ভাইয়ের লাশ ছুঁয়ে কসম করে আর রাগটা নিজের ভিতর পুষে রাখে সুযোগের অপেক্ষাতে। তাহলে এই গল্পে ফেরা যাক। বাবা, তুমি এসব কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি ভালো করেই জানো আমি কি বলতে চাই তোমাকে। তুমি কই গিয়েছিলে আর কেন গিয়েছিলে? বাবা, তোমাকে তো বললাম আমি দিয়ার বাসায় গিয়েছিলাম পড়া বুঝতে। আমি তোমার বাবা,
তুমি আমার বাবা নও। তুমি কেন মারলে কোবরা কিংকে? কারণ কি? ও তুমি জেনে গেছো, ভালো হয়েছে। ওর জন্য আমি আমার ভাইয়াকে হারিয়েছি, ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। আর তোমরা বাবা মা হয়ে চুপ করেছিলে কেন? তরিকুল চৌধুরী মিসেস তিশা চৌধুরীর দিকে করুণ চোখে তাকায় আর বলে, তোমার মেয়ে কি পাগল হয়ে গেছে নাকি? কি বলছে এসব? কি যেন শুনে বলছে ও কত বড় অপরাধ করেছে, এর কোনো ক্ষমা নাই। আমি সত্যিই ভাবতে পারছি না যে ছেলে যেমন ছিল মেয়েও তেমনই। তানিয়া, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি ভুলে গেছো? আর কথা রইল তোমার ভাই, ওকে আমি জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু ও মানুষ হয়ে জন্ম নেয়নি, নিয়েছিল অমানুষ হিসেবে। তাই তো এত কিছু করলো, আমাদের কথা একবারও ভাবেনি। ভালো হয়েছে মরে গেছে, নয়তো আমি গলা টিপে মেরে দিতাম। মা বাবা, তোমাদের কি হয়েছে? তোমরা কি বলছো? ভাইয়া তো তোমাদের সন্তান ছিল, ওকে মেরে ফেললো তাও তোমাদের যায় আসে না? তোমরা কি মানুষ? আর কোন এমন কোবরা না কি যেন জানোয়ার একটা, ঠিক করেছি মেরে দিয়েছি, শালা ছোট লোক। তরিকুল চৌধুরী এবার আর সহ্য করতে পারেনি, উঠে গিয়ে তানিয়াকে চর মারেন। তানিয়া কাঁদো কাঁদো চেহারা হয়ে তার বাবাকে দেখছে, যে বাবা তার গায়ে ফুলের টোকাও লাগতে দেয়নি, সেই আজকে মারল। তখন তরিকুল চৌধুরী বলল, বাস, অনেক হয়েছে, তুমি অনেক বেশি কথা বলেছ। আর না, অনেক হয়েছে। বাবা, তুমি আমাকে মারলে, ওই ছোট লোকটার জন্য আমাকে মারলে? তোমাদের তো খুশি হওয়া উচিত, বদলা নিয়েছি। হ্যাঁ মারলাম, এই চটটা আরো আগে মারা উচিত ছিল তোকে, তাহলে তুই মানুষ হতি, অমানুষ না। আর ওকে ছোট লোক বলছিস? ওর জন্য আমাদের পরিবার চলে, তুই আমাদের সাথে আছিস এটা ওর কারণে। ওর দেওয়া দানে তোর এত গরম, এত ভাব, তাহলে ও কেমন হবে? তাও সবার সামনে ভালো ব্যবহার করতো, গরিব অসহায় মানুষদের পাশে থাকতো, আর তুই না জেনে বুঝে ওকে মেরে দিলি। আমাকে আগে মারতি কেন বাবা, কি এমন হয়েছিল? তুই যাদের সাথে মিলে ওকে মারলি, ওরাই তোকে ভোগের বস্তু বানাতো, তোকে ব্যবহার করতো নিজের কাজের জন্য, একমাত্র ওর জন্য তোর কোনো ক্ষতি করতে পারেনি। আর তোর ভাই ও নিজের কর্মের ফল পেয়েছে, তাই বলে একজন নিরীহ মানুষকে মেরে দিলি। আমার একমাত্র ছেলে মৃত্যু ওর হাতে হয়েছে জানার পরেও ওকে লিডার হিসেবে সৎভাবে নিজের কাজ করেছি, আর ও সব জানার পরেও কোনো খারাপ ব্যবহার করেনি আমার সাথে। আর তুই কি ছি? এখন বল, কই মেরে ফেলেছিস ওকে? ওকে গুলি করে নদীতে ফেলে দিয়েছি। এটা তুই কি করলি তিশা? এই মেয়ে যেন বাসা থেকে বের না হয়, আর হলে গুলি করে মেরে দিবা। এমন সন্তান থাকার থেকে সারা জীবন নিঃসন্তান হয়ে থাকবো। আপনি যান, ওকে আমি দেখছি। তরিকুল চৌধুরী বেরিয়ে পড়ে লোকজন নিয়ে খুঁজতে, হাজার খুঁজেও কোনো লাভ হয় না। তিনি আকাশের দিকে তাকিয়ে বলেন, হে আল্লাহ, তোমার বান্দাকে তুমি রক্ষা করো। বলে তিনি কাঁদতে শুরু করলেন। আর তখনই ভাবতে লাগলেন যে মানুষটা সবার বিপদে পাশে থেকেছে, হাত ধরে রেখেছে, সে মৃত্যুর আগে অবধি তাদের কথা ভেবে গেছে। কোনো এক অজানা জায়গাতে কিছু একটা পড়ে আছে। তখন একটা ছায়ামূর্তি দেখা গেল। শেষে জিনিসটাকে সোজা করলো আর সেটা দেখে বলল, বোকার দল, মৃত্যুর খেলা এখনো বাকি আছে, এখনো শেষ হয়নি। মৃত্যুর খেলা খুব জলদি আবার বের হবে এক ভয়ানক মৃত্যুর মিছিল। সে অজানা জিনিসটাকে নিয়ে চলে যায়। তারপর এদিকে দেশের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, যেখানে সেখানে মারামারি, কারাকাটি, ছেলেমেয়েরা সব নেশার জগতে একদম মিশে গিয়েছে। দেশের এমন অবস্থা দেখে অনেকে ভাবছে যে যখন কোবরা কিং ছিল তখন সবাই কত না ভালো ছিল, কিন্তু এখন সব শেষ। তানি এখন অপর গ্রুপ সামলায়, তাকে সাহায্য করছে সিয়াম রায় আর আদিল। এখন কারো জীবনে কোনো নিরাপত্তা নাই। সিয়াম রায় তার সব লোকজনকে, তারা কোনো না কোনো জায়গার কোলিডার, এক জায়গাতে আসতে বলে। তারপর, তোমরা আজকে আমার কথায় এখানে এসেছো, আমি অনেক খুশি। তোমরা যেভাবে কাজ করছো আমি খুব খুশি। আমি চাই খুব জলদি পুরো দেশটাকে নিজের হাতে নিতে, তারপর হবে আসল খেলা। স্যার, কোবরা কিং মারা গেছে, এটা আমি মানতে পারছি না। কেমন যেন মনে হচ্ছে উনি এখনো বেঁচে আছে। ওনাকে মারা এত সহজ না। কেমন যেন মনে হচ্ছে এটা জ্বর আসার আগে যেমন শান্ত থাকে পরিবেশ, ঠিক তেমনই আপনার হয়তো জানা উচিত। উনি যদি কোনোভাবে বেঁচে থাকে, আমরা কেউ বাঁচতে পারবো কিনা জানি না। আমাদের সবাইকে কেটে ফেলবে। ওনার কুড়াল আর কাটানোর সামনে যে দাঁড়িয়েছে সেই শেষ হয়েছে, আর আমরা তো ওনাকে মারতে চাইছি। তুমি আমার লোক হয়ে ভয় পাচ্ছ, ভাবতে অবাক লাগে। স্যার, ভয় পাওয়াটা কি উচিত না? যেখানে একটা মানুষ 1 মিনিটে একটা অস্ত্র চালাতে পারে, সেখানে উনি 5 সেকেন্ডে একসাথে 2টা অস্ত্র চালাতে পারে, তাও নিজের চোখ বন্ধ করে। ভয় পাওয়াটা কি উচিত না? আর মিস তানিয়া,
আপনাকে তো সে ভালোবাসতো, আপনিও এমনই কাজ করলেন, কাজ তো আপনিও ভালো করলেন না। তুমি সামান্য একজন কোর লিডার হয়ে আমাকে বলছো? আমি সামান্য হয়েছি দেখে বলছি, নয়তো তোমার মতো মেয়েকে জানে মেরে দিতাম। তোর মতো নিচু মানের মানুষ আর দেখিনি শালা, যে তোর জন্য এত কিছু করলো তাকেই মেরে দিলি। তুই কি আসলেই মানুষ নাকি অন্য কিছু? সিয়াম রায় আমাকে ডেকে এখানে অপমান করার কোনো মানে হয় না। সাবিত, তুমি কিন্তু খুব বেশি বেশি কথা বলছো। এত বেশি কথা বলা ভালো, এটা ভুলে যেও না যে তুমি আমার দেওয়া পাওয়ারে চলো। আরে আপনার কি পাওয়ার আপনি হয়তো জানেন না। বসের পাওয়ার কত ছিল হে। ওনাকে বস বলছি কারণ এখানে থাকা অনেকে ওনার করা সাহায্যের জন্য আজ নিজের পরিবারকে দেখতে পাচ্ছে। যেমন আমার মায়ের হার্টের সমস্যা ছিল, ওনার হাসপাতালে চিকিৎসা করায় আমার মা সুস্থ হয়েছে, আর আজ আমি ওনার বিপক্ষে আজ এখানে মিটিং করছি। ভাবতেও অবাক লাগে। আমি আজ আপনাকে একটা কথা বলি, মন দিয়ে শুনেন। আজ আমি এখনই আপনার গোলামি ছেড়ে দিব। আজ থেকে আমি বসের গোলামি করব, ওনার পায়ের কাছে পড়ে থাকবো। এতে নিজের মনে শান্তি পাবো। আর এখানে থাকা আপনারা এই মানুষটার গোলামি করবেন, যার কাছে অপমান আর খারাপ কথা ছাড়া কিছু পাননি। কেন এনার কাছে পড়ে আসেন? আমি এখানে আর 1 মিনিটও থাকবো না। আর সিয়াম ভাই পাইলে কিছু কইলেন। বলতেই সাবিত ওখান থেকে চলে যায়। সাথে সাথেই ওনার ওখানে থাকা সবাই চলে আসলে ওরা ওখানে থাকা খারাপ ব্যবহার ছাড়া আর কিছুই পায়নি। সবাই চলে যায়, যার পর ওখানে মাত্র 3 জন ছিল। এটা দেখে আদিল অবাক হয়ে যায়। এত লোক ছিল যাদের টাকা দিয়ে রাখা গেল না, আর শুধু অভ্র ভালোবাসা আর মানুষের পাশে দাঁড়ানো এভাবে হাজার হাজার মানুষের মন জয় করে নিয়েছে। সেখানে ওরা অতি সামান্য হয়তো এখনো ও নিজের ভুল বুঝতে পারছে, আসলে কি ঠিক করেছে নাকি ভুল। ভাই, আমরা কি কাজটা ঠিক করলাম নাকি ভুল করলাম? কারো কথায় কান দেওয়ার দরকার নেই, ভালো মন্দ আমি বুঝবো, তোমরা টেনশন করো না। সবাই চলে যায় যার যার মতো। তখন তানিয়া বলে, আদিল, আমরা মনে হয় অনেক বড় ভুল করলাম। এই ভুলের ক্ষমা পাবো বলে মনে হয় না। হয়তো। 1 মাস পর একটা অন্ধকার রুমে শুয়ে আছে একটা যুবক। হঠাৎ সে জেগে ওঠে আর আশেপাশে তাকায়, দেখে সব কিছু অন্ধকার। তখন হাঁটতে কোনো রকমে লাইট জ্বালায়, পরে নিজের বুকের দিকে দেখে। সে বুঝে যায় কি হয়েছে তার সাথে। তারপর নিজেকে ঠিক রেখে কাউকে ডাকতে থাকে। কেউ আছেন আশেপাশে? আমি এখানে কিভাবে আসলাম? কেউ কিছু বলেন। তখন দরজা খুলে কেউ ভিতরে আসে। সে ছেলে নাকি মেয়ে বোঝা যাচ্ছে না, তার শরীরে কালো কাপড়ে ঢাকা। তখন যুবকটা বলে, আমি এখানে কিভাবে আসলাম? আমি তো আমার রুমে ছিলাম, আর ওরা আমাকে গুলি করে। আর আপনি বা কে যে আমাকে বাঁচালেন? আমি কে সেটা আপনার না জানলেও চলবে। আপনি না কিং, এভাবে রুমের কোণাতে পড়ে থাকলে হবে? নিজের প্রজাদের তো খেয়াল রাখতে হবে, বেঈমানদের শাস্তি দিতে হবে। হ্যাঁ, ওদের মৃত্যু হবে খুব ভয়ানক। মৃত্যুর মুখ থেকেও মৃত্যু হবে না ওদের। আমি অভ্র, কোনোদিন হারতে শিখিনি। লড়াই হবে খুব ভয়ানক লড়াই। যাক, নিজেকে চিনতে পেরেছেন, তাহলে এটাই অনেক। বাকি পথ চলায় আমাকে আপনার পাশে পাবেন। বুঝতে পারলেন না তো? অভ্র কোনো এক অজানা কেউ নিয়ে এসে সুস্থ করে তোলে, আর সেই অজানাকে সেটা রহস্য থাক। কিন্তু তুমি কে যে এমন বিপদে আমার পাশে থাকবে? ওরা অনেক ভয়ানক, তোমাকে মেরে ফেলতে পারে। তুমি কেন আমার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলছো? আমাকে বলছেন যে ওরা ভয়ানক, তাহলে আপনি কি? আর আমি মৃত্যুর ভয় করি না। জন্ম নিয়েছে, মরতে হবে, সেটা আজ হোক বা কাল। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাই নিয়ম। আর আপনার সাথে থাকলে নিজেকে সাহসী মনে হবে, ভীতু না। হা। তোমাকে যেমনটা ভাবছিলাম তুমি তার থেকেও বেশি চালাক। তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে কিছু বের করা যাবে না। খুশি হলাম তোমার কথা শুনে। তোমার মাঝে কেন যেন নিজেকে খুঁজে পাই। আমি মনে হলো তুমি আমি একই। শিষ্য তার মাস্টারের মতোই তো হবে, ভয়ানক আর ডেঞ্জারাস। তার মাস্টার যেমন কিলার মেশিন, তার শিষ্যও কিলার মেশিন হবে। আপনার হয়তো আমাকে মনে নাই, আপনার কথা আমার মনে আছে। কে তুমি? আমি রহস্যময়ী কেউ। আলিয়া বসে আছে ঝিলের পাড়ে আর ভাবছে অভ্র কি আর কোনোদিন ফিরবে না। আল্লাহ কেন এমন করে? ভালো মানুষগুলোকে জলদি নিজের কাছে নিয়ে নেন। এসব ভাবছিল, তখন কেউ ওর কাঁধে হাত রাখে। আলিয়া পিছনে ঘুরে দেখে 2 জন লোক দাঁড়িয়ে আছে। তখন জিজ্ঞেস করে, কে আপনারা? আর আমার কাঁধে হাত রাখলেন কেন? কেন ময়দা সুন্দরী, এখন কি অন্য কেউ আসার কথা ছিল নাকি? অভ্র তুই? এবার আর আলিয়া নিজেকে সামলাতে পারল না, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, অভ্র তুই ঠিক আছিস?
জানিস আমি অনেক ভয় পেয়েছিলাম যে তোর কিছু হয়ে গেল নাকি। তুই তো আপন বলতে আমার একমাত্র মানুষ, বাকি সবাই তো কবেই চলে গেছে। তুই ঠিক আছিস তো? তোর লাগেনি তো কোথাও? আরে থাম থাম, ধীরে ধীরে দম নে, তারপর বল কি বলছিলি। একবারে বললে আমি কেমনে বুঝবো? হারামজাদা, তোর এখনো মজা করা লাগবে তাই না? তোর সাথে পারবো না আমি তো। তুই এখানে কেন, তাও আবার একা একা? ভালো লাগছিল না, মনে হচ্ছিল কিছু হারিয়ে গেল, তাই বসেছিলাম। এখন বল, এটা কে তোর সাথে? কে কবির? কাবির? তুই? কে কাবির? আমি কোনো কাবির না। হুঁ রে, মোটা কাবির। তোকে আমি চিনব না এটা হতেই পারে না। তোকে আমি ভালো করেই চিনি, তোর হাবভাব দেখেই আমি বুঝতে পেরেছি। তুই কাকে মোটা বলিস? ভুটকি, ময়দা সুন্দরী, যে চেহারা আয়নাতে দেখতে পুরো শাকচুন্নি ডাইনিদের মতো। শালাম মোটা খাট্টাস, কারে ডাইনি বলিস রে? তোর বউ ডাইনি, তোর শাশুড়ি ডাইনি। দুজন মারামারি শুরু করেছে আর মাঝে মাঝে অপরাধের থামাতে ব্যস্ত। আরে থাম থাম, তোরা কি এখনো ছোট বাচ্চা নাকি? হারামজাদা, তোর কথায় আমার আগেই মনে হয়েছিল যে তোকে আমি চিনি, তুই যে সেই মোটকো আমি বুঝতে পারিনি। মাস্টার, আপনিও শুরু করলেন? কি শুরু করলেন বলেন তো আমাকে? আমাকে নিয়ে এই ডাইনি আমাকে মোটকু বলে আপনিও বলছেন? আমি কই যাব? দেখ মোটু, ভালো হবে না। আর একবার ডাইনি বলে দেখ, তোর কি করি দেখ। ডাইনিকে তো ডাইনি বলবে না তো কি বলবে? তুই ডাইনি তাই সবাইকে চিনিস ভালো। তবে রে শালা থাম। আরে বাবা, তোরা একটু থাম দয়া করে, আমাকে একটু কথা বলতে দে। কি শুরু করলি তোরা বলতো? আচ্ছা, কাবির আমাকে যে মেরে নদীতে ফেলে দিয়েছে তুই জানলি কেমনে করে? এটা তো কেউ জানতো না। মাস্টার, আপনার দলে এমনও কিছু লোক আছে যারা আজও আপনার জন্য মরতে রাজি, কিন্তু পরিবারের কথা ভেবে কিছু করতে পারে না। আমাকে তেমনি একজন খবর দেয়, আমি এসে অনেক খুঁজি কিন্তু পাই না। পরে নদী ধারে সামনে এগিয়ে যাই, দেখি আপনি নদীর কিনারতে আটকে আছেন। তারপর আপনাকে নিয়ে গিয়ে সুস্থ করি। তারপর আপনি জানেন এদিকে সারা দেশে ওরা নোংরা কাজ শুরু করেছে। ছোট বড় ছেলে মেয়ে সবাই নেশা জগৎ বলতে এখন পাগল হয়ে গেছে। কোথাও কোনো নিয়ম নাই, সব নিয়মের বাইরে। আর এসবের পিছিয়ে আসে তানিয়া আর আদিল। ওরা দেশটাকে শেষ করে ফেলেছে। এখন মেয়েরা বাইরে বের হতে ভয় পেয়েছে। এখন মেয়েদের নিরাপত্তা নাই। তুই নিয়ে গিয়ে রেপ করে মেরে ফেলে পরের দিন ওই মেয়ের লাশ পাওয়া যায়। আর এগুলো করে সিয়াম রায়ের ডান হাত মাইকেল রাধাব ওকে নিজের হাতিয়ার বানিয়ে ব্যবহার করছে। তানিয়া আর আদিল আমার কাছে এসেছিল, 50 কোটি টাকার লোভ দেয় আর বলে প্রতি মাসে কোটি কোটি টাকা পাবো। ওদের তোর সব কাজের খবর দিলে ওরা তো তোর সব কাজের খবর জানে না, যা আমি জানি। পরে তানিয়া আমাকে চড়ও মারে। আদিল বলে তোকে নষ্ট করলে তবেই তুই মানবি, এখনো সময় আছে, রাজি হয়ে যা। এখন আরও বড় সমস্যা, বাহির দেশের মাফিয়ারা শিয়ামকে সাপোর্ট করেছে। ওদের পাওয়ারের আরও 10 গুণ বেড়ে গেছে। ও রাখে আল্লাহ মারে কে, ওরা এবার হাড়ে হাড়ে টের পাবে কার সাথে লেগেছে আর কেন লেগেছে। তানিয়া, আদিল তোকে হুমকি দেয়? আদিল তোকে নষ্ট করবে বলেছে না? ওরা ততদিন বেঁচে থাকবে যতদিন ওরা আমার থেকে দূরে থাকবে। যেদিন আমার হাতে পড়লো সেদিন রাহু কেতু শনি সব একসাথে ওদের ভাগ্যে ভর করবে। আর সিয়াম রায় ওকে তো থাক আর নাই বা বললাম। মাস্টার, এখন কি করবেন? তুই তো জানিস আমি আমার সব কাজের একটা করে মাস্টার প্ল্যান করে রাখি। এবার সময় হয়েছে সেটা করার। তোর ফোনটা দে। কাবির নিজের ফোনটা এগিয়ে দেয়। অব্র ফোনটা নিয়ে কাকে যেন কল দেয়। কোবরা 116। আমি ভালো আছি রাত, তুই কেমন আছিস? তোকে একটা কাজ করতে হবে। বুঝলে না তো, রাত হলো ইন্টারন্যাশনাল মাফিয়া। তার সাথে অফের কানেকশন কিভাবে সেটা গল্পের সাথে থাকলেই বুঝে যাবেন। এখন কথা হলো কাবিরকে। কাবির হলো অফের শিষ্য, বলতে গেলে অফের সাথে ওর মাফিয়া জগতে চলা শুরু। তখন থেকে অভ্রকে মাস্টার আর আপনি ছাড়া কিছুই বলে না। এখন গল্পে ফেরা যাক। সাবধানে থাকিস আর জলদি দেখা হবে ভাই। জানি রে, তাও আল্লাহ হাফেজ। ওরা এতক্ষণ শুনছিল। এখন কাবির বলল,
মাস্টার, এই রাত কি সেই ইন্টারন্যাশনাল মাফিয়া লর্ড রাত, যাকে সবাই মনস্টার বলে চিনেন? এই সেই। ওকে মনস্টার বলার কারণ হলো ও কোনো জন্তুর থেকে কম না। নিজের শত্রুকে জীবিত অবস্থায় নিজে নিজে কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলে। ওর টিমকে মনস্টার এলিট বলা হয়, যেটা পৃথিবীর মাফিয়াদের ভিতরে সব থেকে পাওয়ারফুল। আমি বুঝলাম, কিন্তু ওনার সাথে এভাবে কথা বললে, যেখানে ওনাকে আপনি ছাড়া কিছু বলে কথা বলা যায় না, আবার কোবরা 116 এটা কি বললি? আমি কিছুই বুঝলাম না। ওর মাফিয়া দল আমার পাওয়ারের একটা ছোট্ট অংশ মাত্র। ওটা একটা কোড, ওটা আমি ছাড়া কেউ জানে না। আজ তোরা জানলি, কিন্তু লাভ নাই জেনে। আর ওকে যে কাজ করতে বললাম, এটার পর দেখবি আসল মজা। এবার সময় হয়েছে নিজের ক্ষমতা দেখানোর আর নিজেকে আলোতে প্রকাশ করার। কবির আলিয়া কিছু বুঝলো না যে কি বলল, তবে এটুকু বুঝতে পেরেছে যে যে কোনো মাস্টার প্ল্যান এক্সিকিউট করেছে। দেখা যাক কি হয়। সকালে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, তরিকুল চৌধুরী কেবিনে ওনার সাথে আরও কয়েকজন বিজনেসম্যান, যারা সকলে অফের বোর্ড মেম্বার, সাথে মাফিয়া গ্রুপের কোলিডার, সকলেই আজ চিন্তিত হয়ে বসে আছে। তখন তরিকুল চৌধুরী বলেন, এভাবে তো বিজনেস করাই মুশকিল হয়ে উঠেছে। না পারছি উগলাতে, না পারছি গিলতে, কি করব বুঝতে পারছি না। কি করব বলেন তো স্যার? উনি থাকলে কি করা যেত না যেত তার কোনো না কোনো একটা উপায় উনি বলে দিতেন। কিন্তু এখন তো শান্তিতে ঘুমও হারাম হয়ে গেছে, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। আসলে আমাদের কি করা উচিত আমরা সেটাই জানি না। আমরা আসলে এমন ক্ষমতার অযোগ্য। ইসমাইল শেখ, আপনি কিছু বলেন, নাকি আপনিও সবার মতো চুপ থাকবেন? আমার কি বলা উচিত সেটা আমি জানি না, তবে আমি একটা জিনিস ভাবছি। কি ভাবছেন? যদি আমরা ইন্টারন্যাশনাল কোনো মাফিয়ার সাহায্য নিই, তাহলে হয়তোবা কিছু সমস্যার সমাধান হলেও হতে পারে। আপনারা কি বলেন? আমার মনে হয় আপনি ঠিক কথাই বলেছেন, কিন্তু এত কিছুর পরেও একটা সমস্যা থেকেই যায়। যদি আমরা কিছু করি আর সেটা যদি ওই সিয়াম রায় জানে, তাহলে কিন্তু সব শেষ। হ্যাঁ, আপনার কথা একদিক থেকে ঠিক আছে, কিন্তু আমরা কার সাহায্য নেব? আমরা তো এমন কাউকে চিনি না যাকে ভরসা করা যাবে। শেষে দেখা যাবে দাওয়াত দিয়ে শয়তানকে ডেকে আনলাম। তাই কিছু করার আগে আমাদের ভাবতে হবে, তারপর কোনো পদক্ষেপ নিতে হবে। একজন আছে যার উপর ভরসা করা যায়, যে কোনো দলের হয়ে কাজ করে না, বরং অন্য দল এদের হয়ে কাজ করে, এবং কি সিয়াম রায়ও এদের হয়ে কাজ করে। বলতে পারেন এদের পাওয়ারের গরম দিয়েই চলে। কে এমন সেই দল যার হয়ে সবাই কাজ করে? এত কিসের ভয়? ভয়? এ দলের লিডার একটা সাইকো। আপনারা ভাবতেও পারবেন না, ও এতটা সাইকো নিজের শত্রুদের শাস্তি দেয়, নিজে ওদের জীবন্ত কামড়ে কামড়ে ওদের শরীরের মাংস আলাদা করে। এতটা সাইকো যে ওর বিষয় বললেও কম হবে। এরা কি পারবে কাজ করতে? তাও শিওর হয়ে নেন, তারপর করেন। এছাড়া আর উপায় নেই, যা করা জলদি করতে হবে। ঠিক আছে, কথা বলেন ওদের সাথে। ওদের বসের নাম্বার আমি ম্যানেজ করছি। ওয়েট, কল দিই। ইসমাইল শেখ নিজের ফোন বের করে কল দেয় বসকে। কিছুক্ষণ রিং হওয়ার পর কেউ একজন কল ধরে, তখন ইসমাইল শেখ কল লাউডে দেয় আর বলে, আসসালামু আলাইকুম, আমি কি বসের সাথে কথা বলতে পারি? জি বলেন, আমি সেই। স্যার, আমি বাংলাদেশ থেকে শেখ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক ইসমাইল শেখ বলছি। জি বলেন, আমি কিভাবে সাহায্য করতে পারি? স্যার, আমরা একটা বড় সমস্যার ভেতরে আছি। কি কি হয়েছে আপনারা তা জানেন, তাই আর বললাম না। দেখুন, এটা অগ্রসরের এলাকা, আমি এখানে মাথা ঘামাতে পারবো না। এটা আপনারাই সমাধান করে নিন। স্যার, দয়া করে না বলবেন না, আমরা নিজেদের পরিবার নিয়ে অনেক টেনশনে আছি। অনেক অনুরোধ করার পর ঠিক আছে, আমি দেখছি বলে কল কেটে দেয়। এদিকে বাকিরা ভাবে কেউ অজানা যার কথাই এত ভাব। তখন আবির বলল, সবই তো বুঝলাম, ওনার নামটা কি আর কি করেন? আর স্যারকে বস বলছে, কিছু তো বুঝলাম না। আমিও ওনার নাম জানি না, তবে উনি স্যারকে সব বলেছেন, কারণ আমি যতটুকু জানি স্যারের একটা ফ্রেন্ড ইন্টারন্যাশনাল মাফিয়া হয়, এটাই সেই মনে হয়। সব হলো, এখন দেখা যাক কি হয়। চলেন উঠা যাক আজকে। আর অফিসে থাকবো না, বাসায় পরিবারকে সময় দিতে হবে। সবে যে যার মতো চলে যায়। এদিকে সিয়াম রায় সাথে কিছু লোক নিয়ে একটা পরিত্যক্ত বাড়ির ভিতর আসে। সেখানে সে দেখতে পায় আদিল, তানিয়া ও দলের সব শয়তানগুলো আছে। তখন বলে, কি ব্যাপার আদিল, তুমি এখানে? তানিয়া
তোমরা এখানে কেন? জানি না ভাই, একটা নাম্বার থেকে কল দিয়ে আমাদের আসতে বললো ডাইরেক্ট বস কথা বলবে। কি বস আসবে? আমি তো জানি না, আমাকে তো বলা হয়েছে যে জরুরি আলোচনা আছে। ওরা কথা বলছিল তখন একজন আসলো, কালো কাপড়, তাকে যেন বোঝা যাচ্ছে না যে কেউ আছে। তার পাশে 10 জন গার্ড অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। তখন সে বলল, আপনাদের যে কারণে ডাকা হয়েছে, এই যে চেয়ারটা দেখছেন, এটার অধিপতি আসবে খুব জলদি। আমি আপনাদের বস হলেও আমারও বস আছে, তবে এই চেয়ারটার অধিকারী। বস, এই জন্য আপনি এই চেয়ারে বসেন না। বস, আমাদের বিগ বসকে। আরে তাকে মনস্টার লর্ড বলা হয়। আপনারা আমরা শুধু কিছু জায়গার বস, কিন্তু বিগ বস গোটা পৃথিবীর মাফিয়া সম্রাট। এক কথায় মনস্টার লর্ড। উনি যেখানে যান সেখানের মাফিয়ারা এমনিতেই ওনাকে লিডার মেনে নেয়। উনি কি এখন থেকে এখানেই থাকবেন? বস, কি কাজে আসবেন? তাহলে আপনাকে একটা গল্প বলি। প্যারিসের মাফিয়া লিডার ছিল স্যাম জর্জ, যে তার দলকে একটা পাওয়ারফুল দল করতে চেয়েছিল, কিন্তু ওর জন্য ওকে কোনো বড় মাফিয়ার সাহায্য নিতে হবে। এ কোনোভাবে খোঁজ পায় বসের ব্যাপারে। সে বসকে তার দেশে ডাকে। বস যায় সেখানে, তাকে আটক করা হয়। তিনি ছিলেন একা। ভিতরে যখন তাকে মেরে ফেলতে চায়, উনি শুধু হাসলেন আর একটা কথা বলেছিলেন, যে বাবা ছেলেকে কোলে পিঠে মানুষ করলো, আর ছেলে বড় হয়ে বাবার থেকে নিজেকে বড় মনে করেছে। ছিল 1 লাখ লোক আর বস একা। কথা শেষে বস একটা শীষ বাজাতে চোখের পলকে সবগুলো লাশ পড়ে যায়। তখন বস স্যামকে ধরে আর বলে, তুই ভুলে গেছিলি, বাপ সবসময় বাপ থাকে, বাপের ওপরে ছেলে যেতে পারে না। রাজ্য আমার, সাম্রাজ্য আমার, তুই মাঝখানে কেন আসলি? আমার সাম্রাজ্যের মাঝে যে এসেছে সেই মারা পড়েছে, তুই বলে ওকে শেষ করে দেই। এরপর আর কারো সাহস হয়নি ওনার সাথে লাগার। এতক্ষণ সবাই শুনছিল, কথা শেষ, শরীরের লোম দাঁড়িয়ে গেছে। তখন আগন্তুক বলে, কথা শুনেই লোম দাঁড়িয়ে গেল? তাহলে বস সামনে আসলে কি করবেন? উনি আসবে জানোয়ারকে শেষ করতে, তাই সাবধান। লিস্টে যেন আপনাদের নাম যেন না থাকে, তাহলে আমিও কিছু করতে পারবো না। আজ অব্দি আপনারা আসতে পারেন। সিয়াম রায়, আপনি কিন্তু সাবধান। শ্যাম রায় ভয় পেয়ে যায় যে তাকে কেন বলছে, তার নামে কি লিস্ট চলে গেল। যখন সে ভাবতে ভাবতে যেতে লাগলো, তখন আগন্তুক বলল, ভুলে যাবেন না, বাপ তো বাপই হয়, বাপের ওপর বাটপাড়ি চলে না। সবার বাপ আসছে, হিসাব পাই টু পাই নিবে। ভুল করলে বা দিতে না পারলে জাহান্নাম দেখিয়ে দিবে। মনে রাখবেন, কারো বাপ না, আপনার বাপ মনস্টার লর্ড। সাবধান, মরণ কিন্তু মাথার ওপর দেখেন, মরণ যেন গোলাতে না চলে আসে। তাহলে আপনার মাথা থাকবে কিনা আমার জানা নাই। শ্যাম রায় তো এমনিতেই ভয়ে ছিল, এখন যেন জান হাতে চলে আসলো। তারপর মাথা নিচু করে চলে গেল এদিকে। অপ্র, কাবির আর আলিয়া বসে আছে একটি পার্কে। তখন কাবির বলল, মাস্টার, আপনি কি করতে চাইছেন? আমি কিছু বুঝতে পারছি না। আমার মাস্টার প্ল্যান কাজ করা শুরু করেছে, এখন শুধু অ্যাকশন হবে। দেখব কি হয়, কে কে সৎ পথে আর কে কে অসৎ পথে দেখা হবে। তুই কি করতে চাইছিস একটু বলবি? না, করে দেখাবো। কাবির ফোনটা দে। কাবির ফোন দিলে অপ্র কাকে যেন কল দেয় গেম ইজ অন আর বলে, তারপর কল কেটে দিয়ে পাগলের মতো হাসতে থাকে। তখন আলিয়া বলে, তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি না আমাদের পাগল করছিস? কোনটা? তুই কি করছিস একটু বলবি আমাকে? আজকে থেকে খেলা শুরু হবে, চল এখন একটা জায়গাতে যেতে হবে। ওরা বেরিয়ে পড়ে। এদিকে শহরে আজ মানুষের ভিড়ে আতঙ্ক কাজ করছে। তাদের ভয়ের কারণ হলো, শহরের ভিতরে হঠাৎ করে গাড়ি গাড়ি হাজার হাজার ছেলেপেলে আসছে। সব গাড়ির সামনে ব্ল্যাক হাইনার লোগো করা আছে।
সবাই কম বেশি জানে ব্ল্যাক হাইনার ব্যাপারে। তারা এটাও বুঝতে পারছে যে শহরে কিছু হতে চলেছে। ব্ল্যাক হাইনা আসা মানে শহরের লাশের মিছিল নামবে। রাস্তার সাইডে যারা ছিল তারা যে যেদিকে পারছে দৌড়াতে শুরু করেছে। এদিকে সিয়াম রায়ের ম্যানেজার আসে ওনার রুমে, এসে নক করে সিয়াম রায় অনুমতি দিলে ভিতরে গিয়ে বলল, স্যার সর্বনাশ হয়ে গেছে। কি এমন হয়েছে? এমন পাগলের মতো করছো কেন? আর এত ভয় পেয়ে আছো কেন? স্যার এবার আমাদের সময় শেষ, এখন ওদের সময়। ওই মিয়া, তুমি কি আমার সাথে ফাজলামি করছো নাকি? কি হয়েছে সেটা না বলে দুনিয়ার সব কথা বলছো? স্যার ব্ল্যাক হাইনা। সিয়াম রায় মদ খাচ্ছিল, নাম শুনে বিষম লাগলো। নিজেকে ঠিক করে বলল, মাথা ঠিক আছে? কি বলছো ভেবে বলছো তো তুমি? এমনটা হতে পারে না, এটা হলে তো আমার সব শেষ। ওরা কেন আসলো? কেন? কি দরকার পড়লো? কি দরকার? এটা ভালো খবর না। আমি তো ভাবছি অভ্রকে মেরে আমার পথের কাটা শেষ, কিন্তু আমি ভুলে গেছিলাম কাটা সরাতে গিয়ে আমি আজরাইলকে দাওয়াত দিয়ে ডেকে এনেছি। আমি যেটুকু জানি, হায়না যে শহরে গেছে সেই শহরে আগে লাশের মিছিল বের হবে, তারপর শহর তার গোলামি করবে না, এমনটা হতে পারে না। জলদি ফরেন মাফিয়াদের সাথে কানেক্ট করো আর ওনাদের সবটা জানাও, জলদি করো। জি স্যার। বলে ম্যানেজার চলে যায়। এদিকে সিয়াম রাই রুমে পায়চাই করছে আর ভাবছে এবারে তো সব শেষ। এদিকে অভ্র, আলিয়া, কাবির একটা ফাঁকা মাঠের কাছে আসলো। তখন কাবিরের ফোনে কল আসলো, সেটা অভ্রের দিকে এগিয়ে দেয়। তখন অভ্র কল ধরে আর বলে, আমি আসছি। কাবির, আলিয়া, তোরা এখানে থাক, আমি একটু আসছি। বলে চলে গেল। এদিকে আলিয়া আর কাবির অন্ধকারে দাঁড়িয়ে আছে, নিজের হাতটাও দেখতে পাচ্ছে না। ওরা তখন হঠাৎ করে চারিদিকে আলো জ্বলে উঠল আর সেখানে থাকা লোকগুলোকে ওদের দিকে অস্ত্র তাক করলো। এতে ওরা কিছুটা হলো ভয় পেয়ে গেল। তখন আলিয়া বলল, আমরা এটা কোথায় এলাম? আর এত ছেলে পেলে এরা কারা? এরা এখানে কেন? আর সবাই এমন কালো কাপড় পরে কেন কাচ্ছে? কাবি একটু ভালো করে খেয়াল করে দেখলো। আসলে ওরা যেটা ভাবছে সেটা তার থেকেও ভয়ানক। তখন কাবিরের চোখ যায় গাড়ির দিকে। সে দেখে গাড়িটা ব্ল্যাক হাইনার লোগো করা আছে। তখন ওর মুখ দিয়ে বের হলো, ব্ল্যাক হাইনা। আলিয়া ব্ল্যাক হাইনা বলে কিছু বুঝতে না পারেই বলল, ব্ল্যাক হাইনা মানে? তুই কি বলছিস? আমাকে একটু খুলে বলবি? তুই জানিস আমরা কাদের সামনে দাঁড়িয়ে আছি? এরা হলো সব ব্ল্যাক হাইনার ক্রু। এটা তো সামান্য, এদের কোটির কাছাকাছি ক্রু আছে। এরা সকলেই স্পেশালভাবে ট্রেনিং পায়, এদের নিশানা মিস হয় না। আমি শুনেছি এদের লিডার সে একাই 1000 লোককে একাই সামলাতে পারে। এরা এমন কোনো অস্ত্র নাই যেটা চালাতে পারে না। এরা যে শহরে পা দেয় সেই শহরে লাশের মিছিল নামে। বলতে পারিস মৃত্যুর আর এক নাম ব্ল্যাক হাইনা। এরা এক একটা পারমাণবিক বোমা। এরা যখন ফাটে তখন চারিদিকে লাশ আর লাশ। এদের লিডার রক্তের ভাবসা গন্ধ নিতে খুব ভালোবাসে। এরা এতই ভয়ানক তোদের কি বলবো। আর ওরা এভাবে এসেছে মানে ওরা যখন ওদের সর্দারের কাছে যায় এমন ব্ল্যাক কাপড়ে নিজেদের ঢেকে নেয়, সবাই কথায় বলতে এদের সর্দার এদের অর্ডার দিয়ে দেখে এসেছে। এরা কি আমাদের মেরে ফেলবে? না, আমি যা জানি এরা শুধু শয়তানদের মারে, ভালো মানুষকে না। তখন ওরা দেখতে পায় হাজার হাজার ছেলেপেলে নিজেদের অস্ত্র রেখে এক হাত বুকে দিয়ে হাঁটুকে বসে পড়ে আর জড়ো করে সর্দার বলে চিৎকার করে ওঠে। এতে যেন আশেপাশে খানিকটা কেঁপে ওঠে। আলিয়া, কাবির বুঝতে পারে না কি হচ্ছে। তখন ওরা পিছে তাকিয়ে দেখে একটা যুবক কালো কাপড়ে নিজেকে ঢেকে রেখেছে, শুধু চোখ বের হয়ে আছে, চোখটা কালো হয়ে আছে। আশেপাশের পরিবেশ যেন শান্ত হয়ে গেছে, কোথাও যেন টু পরিমাণ শব্দ নাই। পরিবেশ যেন আরো কালো রূপ ধারণ করেছে, মনে হচ্ছে সে তার সর্দারকে ফিরে পেয়েছে। তখনই আলিয়া কাবিরকে বলে, ছেলেটা নাকি মেয়ে? এটা কে এমন পোশাক পরেছে, কেমন লাগছে? এটা মেয়ে না, ছেলে। ওদের লিডার ছেলে, মেয়ে না। তখন কাবির যুবকটার হাতের কবজিতে দেখতে পাই একটা পালা, যেটার উপরে হায়নার লোগো করা আছে। তখন কাবির বুঝতে পারে এদের সামনে স্বয়ং যমদূত দাঁড়িয়ে আছে। হায়না গ্রুপের সর্দার দাঁড়িয়ে আছে। কাবির আলিয়াকে অবাক করে দিয়ে বুকে হাত দিয়ে হাঁটুকে বসে পড়ল আর বলল, সর্বদা সালাম নিবেন। আলিয়া দেখলো কাবিরের কপাল বেয়ে ঘাম পড়ছে। কাবির আলিয়াকে ইশারা করে বসে সম্মান দিতে বলল। আলিয়া যখনই বসতে যাবে তখনই সর্দার বলে, তোমার বসা লাগবে না, অল ক্রু স্ট্যান্ড আপ। সর্দারের হুকুম পেয়ে সবাই দাঁড়িয়ে পড়ল আর সর্দার আলিয়ার কাছে গিয়ে ওকে বলল, তোমাকে আমার ভালো লেগেছে,
যেখানে সবাই আমার সামনে ভয়ে মাথা নিচু করে বসে পড়ে, সেখানে তুমি টান হয়ে দাঁড়িয়ে আছো। ইমপ্রেসিভ। তোমাকে আমার রাজ্যের রানী করব। তুমি হবে আমার রানী। আমি কোনোদিন কারোর সামনে মাথা নিচু করিনি, করবো না। এক আল্লাহ ছাড়া। আর আপনি সর্দার হয়েছেন তো কি হয়েছে? আপনিও মানুষ, আমিও মানুষ। আপনাকে ভয় পাবো কেন? আর আমি রানী হব না? আপনি নিজেকে আমার যোগ্য রাজা প্রমাণ করে দেখান, আমি রাজি আছি। তবে সর্দার হাসতে হাসতে সামনে এগিয়ে গেল। তখন কাবির আলীকে টেনে ধরে বলল, আরে ভুটকি, তুইও মরবি, আমাকেও মারবি নাকি? যা, বলে রাজি হয়ে যা। আমার মা, আমি এখনো বিয়ে করিনি, মরতে চাই না। বললেই হলো মেরে দিবে? আমার নামও আলিয়া, আমিও কম কিছু না। বল, আমার সাথে এক হাত হবে নাকি আমার যোগ্য প্রমাণ করুক, তবেই আমি মানব। আমি চাই আমার রাজা হবে ভয়ানক, যার চোখ দেখলেই সবাই ভয়ে কাঁপা শুরু করবে। তুমি আমার কুইন হবে, এটা আমার ওয়াদা। আর কাবির, তোমার সততা আমার ভালো লেগেছে। তুমি আমার কো লিডার হবে। সর্দার, আপনি আমাকে নিজের গোলাম করে রাখলেও আমি রাজি আছি। সেখানে আপনি আমাকে নিজের কো লিডার করবেন, এর থেকে খুশির কথা আর নাই। আমি রাজি। অল ক্রু, আজ থেকে এই শহর আমাদের দখলে নিতে হবে। যে সামনে বাধা হবে তাকেই মেরে ফেলবে। যদি কেউ বাধা দেয়, বলবে সর্দারের অর্ডার। তোমরা কি এই পুরো শহর দখল করতে আমার পাশে থাকবে? আমি পুরো পৃথিবীর মাফিয়ার উপর নিজের দখল নিতে চাই। তোমরা কি এই পথ চলায় আমার পাশে থাকবে? জি সর্দার। সবাই একসাথে জাগর দিয়ে উঠল। তারপর নিজের অস্ত্র দিয়ে আকাশে ফায়ার করা শুরু করলো। এটা ওদের যুদ্ধের শুরু। উৎসব। আশেপাশে বাড়ির মানুষগুলো ভয়ে রুমের কোণেই বসে আছে। এদিকে সর্দার পাগলের মতো হেসে চলেছে। আলিয়া ভাবছে, এটা আবার কেমন গ্রুপ? বলার সাথে সাথেই রাজি তখন আলিয়া কবিরকে বলল, কিরে, ওদের ভয় করে না? একবার বলাতে রাজি হয়ে গেল। এত সাহস আর ভরসা পায় ওনার কথায়। এটাই ব্ল্যাক হয় না, ওরা সর্দারে একটা হুকুমে সব করতে রাজি। সর্দার যদি এখন বলে পুরো দেশ আজকে দখল করবে, ওরা সেটা তো রাজি হয়ে যেত। এটা হলো সর্দার। আলিয়া ভাবছে, আসলে কে এই ছেলে যার এত পাওয়ার, যার এক কথায় হাজার হাজার ছেলে পেলে মরতেও রাজি। এদিকে সিয়াম রায়ের কাছে খবর চলে গেছে যে দলবল আজকে নিজেদের সর্দারকে পেয়ে এক হামলার জন্য উৎসব করছে। এতে যেন ওর ভয় আরও বেড়ে গেল। ওর যান মুখে চলে এসেছে। এক একে গাড়িগুলো ছুটে চলেছে গুলির বেগে। এদিকে শহর পুরোই রেড অ্যালার্ম। রাস্তায় কোনো গাড়ি নাই। সবাই ভয়ে বাসা থেকে বের হয়নি। সিয়াম রায় আর ফরেন মাফিয়ারা দল নিয়ে বের হয়েছে। তাদের লক্ষ্য ব্ল্যাক হায়নাকে শেষ করে নিজেদের রাজত্ব কায়েম করা। আসলে কি তারা পারবে? এদিকে তরিকুল চৌধুরী বাসায় বসেছিলেন। তখন বাসার ভিতর ব্ল্যাক কাপড় পরা কয়েকজন আসে। বাসার গার্ডেরা আটকাতে গেলে সবার পোশাকে হায়নার লোগো দেখে ভয়ে আর আটকানোর সাহস পায়নি। তানে উপর থেকে নামছিল, দেখলো 50-60 জন কালো কাপড় পরে বাসার ভিতরে ঢুকলো। তখন তানিয়া বলল, কে আপনারা? বাসার ভিতরে কিভাবে ঢুকলেন? অনুমতি কে দিল আপনাদের? তখন ওদের ভিতর থেকে একজন তরিকুল চৌধুরীকে বলল, আপনাকে আমাদের সাথে যেতে বলা হয়েছে। আমাকে যেতে বলছেন? কার এত সাহস হলো? তরিকুল চৌধুরী তখন ওদের ভালো করে খেয়াল করে দেখেনি। কে বলেছে সেটা আপনার না জানলেও চলবে। আমরা আপনার কোনো ক্ষতি করব না, চলেন। নাম না বললে আমি কেন যাব আপনাদের সাথে? চিনি না, জানি না। সর্দারের হুকুম, আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে, আর না গেলে তুলে নিয়ে যেতে বলেছে। কে সর্দার? আমি এই নামে কাউকে চিনি না। এবার সকলে তাদের দিকে অস্ত্র তাক করে ধরে আর বলে, ব্ল্যাক হায়নার লর্ড সর্দার, ভালোই বলছি, চলেন, নয়তো। তরিকুল চৌধুরী বসা থেকে দাঁড়িয়ে গেল। কার নাম শুনলেন? তিনি এত জমদূতের নাম নিতেছে, তারপরও তারা তাদের সাথে যায়। এদিকে চৌরাস্তার অন্ধকারে একজনকে দেখা যাচ্ছে। হঠাৎ তার চারপাশে অনেকগুলো গাড়ি দেখা গেল। গাড়িগুলো তার সামনে এসে থামলো। সেখান থেকে এক একে ফরেনার মাফিয়াদের সাথে সিয়াম রায় নেমে আসলো। তখন সিয়াম রায় বলল, কে তুই? কেন আমার লোকদের মারছিস? কেন আমাদের সাথে লাগছিস? জানিস না মারা পড়বি? নাকি জানের মায়া নেই? জানের মায়া কার আছে আর কার নেই সেটা একটু পরে বুঝতে পারবি। তোরা তো অনেক রাজত্ব করলি, এবার আমার রাজত্ব শুরু। এই তুই কে রে?
জেগে থেকে স্বপ্ন দেখছিস নাকি? কে তুই? সামান্য একটা ছেলে হয়ে আমাদের হুমকি দিস? আমি কে সেটা একটু পরে জানতে পারি। তোরা হলে রাস্তার কুকুর, যারা নিজেদেরকে সিংহ ভাবতে শুরু করে। কিন্তু তোরা হয়তো জানিস না যে সিংহ সে জন্মগতভাবে সিংহ। তোদের আমার পাওয়ারের কিছু নমুনা দেখাই। বলে একটা শীষ দেয়। এতে করে সিয়াম রায়ের আর ফরেন মাফিয়াদের সাথে আসা 500 ছেলেপেলে লাশ পড়ে যায়, সাথে মাথা ঠিক নাই। স্নিপারের একটা শট সবার মাথা থেতলে গেছে। তখন কি সিএম রায় অবাক? আর একটা জাদু দেখ বলে একবার তালি দেয়। তখন চারদিক থেকে সিংহের গর্জনের মতো ছেলেপেলে চিৎকার করছে। ওরা নিজেদের চারিপাশে দেখে 1 লাখ ছেলেপেলে হাতে আধুনিক সব অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। মজার বিষয় হলো সবাই কালো কাপড়ে নিজেদের ঢেকে রেখেছে। তখন অজানা মানুষটা বলল, তুই জানতে চেয়েছিলিস না আমি কে? আমি হলাম ব্ল্যাক হায়নার গ্রুপের লিডার। আমার নাম কি জানিস? সর্দার। চারিপাশ কেঁপে উঠল। এই নামটা শোনার সাথে সাথে সিয়াম রায় ওর সাথে থাকা মাফিয়ারা থরথর করে কাঁপা শুরু করেছে। তখন তরিকুল চৌধুরী বুকে হাত দিয়ে মাথা নিচু করে বসে পড়ল আর বলে, লর্ড, আপনি এসেছেন। এরা পুরো দেশটাকে শেষ করে ফেলেছে, সবার বাঁচা মুশকিল করে দিয়েছে, অনেক মায়ের কোল খালি করেছে। এদের বিচার আপনাকে করতে হবে। তরিকুল সাহেব, আপনি উঠে দাঁড়ান। আপনি আমাকে মনে রেখেছেন, এটাই অনেক। বস, আপনার আওয়াজ আমি কোথাও শুনেছি। কিছু মনে না করলে আপনাকে দেখতে পারি আমি? আমাকে দেখে পারবেন তো ঠিক থাকতে? ওকে, আমি আজকে সবার সামনে আসব। বলে অজানা মানুষটা নিজের মুখের কাপড়টা সরালো। ওখানে থাকা কাবির, আলিয়া, তানিয়া, সিয়াম রায় সকলে তার চেহারা দেখে সবার মুখ দিয়ে একটা কথাই বের হলো, অভ্র। তাহলে বুঝতে পারলেন তো সর্দার? আলিয়া বুঝতে পারেনি, কারণ অভ্র ভয়েস চেঞ্জ করে কথা বলছিল। এখন ওর চেহারা দেখে অবাক। অভ্র না, দ্য ব্ল্যাক হাইনার কিলার লর্ড সর্দার। এতে করে ওর সাথে আসা সকল ছেলেপেলে জোরে সর্দার বলে জাগতে। এদিকে আলিয়া ওকে দেখে কেঁদে ফেলে। দড়ি গিয়ে লাফ দিয়ে দুপা দিয়ে জড়িয়ে ধরে আর সারা মুখে কিস করতে শুরু করে। আরে আরে করছিস কি? থাম থাম, আমার মুখে কি মাখিয়ে দিলি? সি চুপ হারামজাদা, তোর খুব ভালো লাগে আমাকে জ্বালাতে, তাই না? আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তুই তখন কই গেলি আর আসলি না। আমি ভাবছি তোকে আবার হারিয়ে ফেললাম। এবার আমার কোল থেকে নাম, আমি আর হারাবো না। এবার হিসাব নেব। অপর দেখলো তানিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন বলল, তা মিস তানিয়া, এবার কি হলো? আমাকে তো মেরে দিয়েছিলে, কিন্তু আল্লাহর দোয়াতে তোদের হিসাব দিতে ফিরে আসলাম। আর সিয়াম, তোকে তো আমি নতুন স্টাইলে মারবো। আগে তোর চেলাদের খাতির করি। আমার দলের ভাইরা, তোমরা আজ নিজেদের ক্ষুধা মিটিয়ে নাও। শুধু সিয়ামকে ছেড়ে সবাইকে শেষ করে ফেলো। তখন সবার আড়াল থেকে ব্ল্যাক হাইনার টপ কিলারের 100 জন বের হয়ে আসলো। তখন অভ্র বলল, জানিস, এরা হলো মানুষরূপী জানোয়ার। এরা যাকে ধরে তাকে শেষ না করে থামে না। আজ তোর সাথীদের শেষ দিন। ইশারা করতে সবাই এগিয়ে গেল। যাকে পারছে তাকে এক কোপে আলাদা করে ফেলছে। রাস্তা যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এদিকে অভ্রর হাত বাড়িয়ে দেয়। দুজন ওর হাতে চাইনিজ কয়েল আর কাটানা এগিয়ে দেয় সিয়ামের দিকে। তককে শয়তান হাসি দেয় আর বলে, দ্য ডেড গেম ইজ অন। সিয়াম, তোকে পরে মারবো। তার আগে আদিল আর তানিয়া, তোদের কিছু বলি, তোরা সেগুলোর উত্তর দিস। আমার সাথে এমন করলি কেন? বলতে পারিস আমার অপরাধ কি ছিল? ভাই, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, আসলে আমি টাকার জন্য পাগল হয়ে গিয়েছিলাম, যার কারণে ভালো খারাপ সব ভুলে গিয়েছিলাম। তুই ক্ষমা চাইছিস? তোরা যা করেছিস সেটা কেউ করেনি। তোরা যে এমন করবি, তোদের কারণে কত মায়ের কোল খালি, কত বোন নিজের ইজ্জত হারালো। তোদের বুকটা একবারও কাঁপেনি? আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোমাকে কোনোদিন বুঝতে চাইনি। তোমাকে সবসময় অপমান করেছি, অবহেলা করেছি, সব সময় তোমাকে ছোট করেছি। আমাকে ক্ষমা করে দাও। চুপ! তোকে আর তোকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমার সাথে তুই যা করেছিস সেটা আমি ভুলে গেছি, কিন্তু তুই মেয়ে হয়ে তোর সামনে এতগুলো মেয়েকে নিজের ইজ্জত দিতে হলো, আর তুই দাঁড়িয়ে থেকে দেখলি। তুই কিছুই করলি না। ওরা তো কোনো অপরাধ করেনি। কেন এমনটা করলি? কি অপরাধ ছিল ওদের?
আসলে আমি বুঝতেও পারিনি আমি আমি এমন হয়ে যাব। তুই বুঝতে পারিসনি, তুই পারলেও কিছু করতে পারতি না। তুই ভিতরে বাহিরে সব দিকে দিয়ে মরে গেছিস। আর তরিকুল আঙ্কেল, আপনার ছেলেকে আমি মেরেছিলাম, কিন্তু তাকে তো বিনা অপরাধে মারিনি। সে কত ছেলে মেয়ের জীবন শেষ করেছিল, তাই তাকে মেরেছিলাম। আর আপনার মেয়ে বিনা কারণে এতগুলো মানুষের জীবন শেষ করে ফেলল, তাহলে ওকে কি করবেন? ও তো ওর ভাইয়ের থেকেও কম কিছু করেনি। আপনার মেয়েকে আপনার হাতে ছেড়ে দিলাম, বাকিটা আপনার ইচ্ছে। অপরের দলের সবাই আজ মনের রাগ মিটাতে পেরেছে। তাদের বদলা নিতে সবাই যে যার জায়গাতে দাঁড়িয়ে। অভ্র বলা কথাগুলো ঠিক একটু পাওয়ারের জন্য এতগুলো মানুষ মারা গেল। তখন সিয়াম রাই বলল, আমাকে ক্ষমা করে দাও অভ্র। তোকে করব, তাও ক্ষমা? তুই করেছিলি আমার বাবা মাকে ক্ষমা করেছিলি, তাদের গুলি করে মেরেছিলি। তোর সেই সাথী কই, আবির শাহ? তখন 5 জন ক্রুর আবিরকে ধরে আনলো আর অভ্রর সামনে ছুঁড়ে ফেলো। সেটা দেখে অভ্র পাগলের মতো হাসতে শুরু করলো আর বলল, তা আবির সাহেব কেমন আছেন? শরীর ভালো তো? আমাকে ধরে আনার কারণটা কি? আমি কি করেছি? তুমি অপরাধ করেছ, তোকে আমার সন্দেহ হয় তোর কথা বলার ভাব দেখে। তুই যেদিন আমার বাবা মাকে মারিস সেদিন আমি শুনছিলাম ওনাদের তুই আমার সামনে মেরেছিলি। মনে পড়ে কিছু তোর? এ কাজে তোর সাথে ছিল সিয়াম। তাহলে তুই? হ্যাঁ, আমি আকাশ রহমানের একমাত্র ছেলে অভ্র রহমান, তোদের আজরাইল। বাবা বলেছিল আমার আজরাইল আসবে, তোর বাবাকে তখনই মেরে দেই। আর তোর সেই জিনিস। কিছু বলার আগে ক্যাশ করে একটা শব্দ হয়। সবাই দেখতে পায় আবিরের মাথাহীন দেহটা মাটিতে ঢলে পড়ল। অভ্রর চেহারা রক্তে মেখে গেছে। শালা, আমার মাকে খারাপ ভাষা নিয়ে কথা বলিস? শালা, তোকে আগেই মেরে দিতে হতো। শালা শালা বলে চাইনিজ কুড়াল দিয়ে কোপাতে শুরু করে। একসময় দেখা যায় আবিরের শরীর ফালা ফালা হয়ে গেছে, তাও থামছে না। এদিকে সিয়াম রায়ের তো ঘাম ছুটে গেছে। এদিকে সবাই ভাবছে হ্যাঁ না খেপে গেছে। অভ্র এবার বলে, তোদের তিলে তিলে মারতে চেয়েছিলাম, কিন্তু তোদের মতো কীটদের জলদি উপরে যাওয়া ভালো। আমাকে কিছু বলার আগে ওর মাথা আদিলের পায়ের কাছে পড়ল। অভ্র নিজের অস্ত্র ফেলে আকাশের দিকে তাকিয়ে বলল, মম, ড্যাড, আমি পেরেছি তোমাদের খুনিদের মারতে। সরি, সেদিন আমি তোমাদের বাঁচাতে পারিনি। অভ্র উঠে গিয়ে সবার সামনে দাঁড়ায় আর বলে, তোমরা সবাই ভালো থেকো, আমি চলে যাব। আদিল, তুই যা চাইছিলি আমার কোম্পানি গ্রুপ সব তোর। আজ থেকে তানিয়া নিজের বাবা মার পাশে থেকে, ওনারা এমনি একটা সন্তান হারিয়েছে, তাই তোমাকে কিছু করলাম না। আমি সবার আড়ালে চলে যাব, আমার কাজ শেষ। স্যার, আপনি থেকে যান আমাদের সাথে প্লিজ। আমি যে কাজে এসেছিলাম সেটা এখন আমি চলে যাব। অভ্র আলিয়ার দিকে হাত বাড়িয়ে ওকে নিজের কাছে এনে বলে, আলিয়া, আমার বাকি জীবনে আমার চলার পথে আমার সাথী হবে। হব। চল তাহলে। আর কাবির, তুই কি করবি? আপনি যেখানে আমি সেখানে। চল তাহলে, সবাই ভালো থাকবে। যারা যেটা দরকার ছিল দিয়ে দিলাম। দয়া করে আর কোনো মায়ের কোল খালি করো না, কোনো বোনের ইজ্জত নিয়ে খেলো না। যদি করো, মনে করবে হায়না আসবে আর সবাইকে শেষ করে চলে যাবে। আলবিদা। অভ্র তার দলবল নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। এদিকে সবার চোখে পানি। সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছে, তবে এখন বুঝে লাভ নেই, অনেক দেরি হয়ে গেছে। 5 বছর পর অভ্র আলিয়া বিয়ে করে নেয়। এখন তারা অনেক ভালো আছে। অভ্র একটা ছেলে আছে যার বয়স 2 বছর, নাম রেখেছে আধার। আজ আধারের জন্মদিন, বাড়িতে অনেক মেহমান। আলিয়া আর আধার রেডি হচ্ছে। এদিকে অভ্র হলরুমে বসে ফোন টিপছে আর কাবির বাহিরে কাজ দেখছে। এদিকে অভ্র একসময় দেখল আধার আলিয়া সিঁড়ি দিয়ে নামছে। 3 জনকে বেশ লাগছে। আলিয়া পরেছে ব্ল্যাক কালারের লেহেঙ্গা আর অভ্র পরেছে ব্ল্যাক পাঞ্জাবি। অভ্র ওদের নিয়ে বাইরে এসে দেখল অনেক মানুষ ওদের দেখার জন্য এসেছে। 3 জনকে দেখে মিডিয়ার লোকেরা এগিয়ে আসলো। তখন অভ্র কাবিরের দিকে হাত বাড়িয়ে দিলে একটা মাইক ওর হাতে দেয়। তখন অভ্র আধারের দিকে তাকিয়ে বলে, পাপা, সবাইকে হাই বলো।
আদার তার ডান হাত তুলে এদিক ওদিক তুলে, এতে জনগণ জোরে জোরে জাগো দিয়ে ওঠে। তখন অভ্র বলে, মাই সন, আদার ফিউচার দ্য ব্ল্যাক হাইনা কিং। অভ্র আদারের কপালে কিস করে মিডিয়া লোকেদের সুন্দর মুহূর্তের ক্যামেরাবন্দি করে নেয়। এখানেই শেষ হলো একটা ভালোবাসা মাফিয়া রহস্য মিশ্রিত এক ভালোবাসার গল্প। জানি না কেমন হয়েছে, জ্বর আসে শরীর না চলার মতোই হয়ে গেছে, তা আপনাদের জন্য দিলাম। সুস্থ হলে ইনশাল্লাহ সামনের দিন ফ্যান্টাসি গল্প নিয়ে হাজির হব। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।